আমার ইউটিউব চ্যানেলে আছে। বাট আজকের ক্লাসটা আমরা চেষ্টা করব যে এআই ইন্টিগ্রেশন করে কিভাবে আমরা মানে আইএসআইএফআরএস এর কমপ্লায়েন্স করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, অথবা যে কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি আমাদের কাছে আসে সেটা আমরা কিভাবে চেক করব। সো সেটা করবার জন্য আমাদের প্রথমে একটু আইএসআইএফআরএস এর কনটেক্সট নিয়ে আলাপ করব। এরপরে আমরা যাব হচ্ছে এআই টুলস ইউজ করে, একাধিক টুলস ইউজ করে। আমি 6টা 7টা এআই টুলস ইউজ করি, তার ভিতরে মোস্টলি সবগুলো হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না। আমরা এই কমপ্লায়েন্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এইটা দেখবো হচ্ছে মূলত চ্যাট জিপিটি এবং পেইড ক্লড দিয়ে একটু বোঝার চেষ্টা করব। আপনাদের হয়তো চ্যাট জিপিটি ফ্রি ভার্সন আছে, পেইড ক্লড নাই, তো সেইটা খুব বেশি চ্যালেঞ্জ হবে না বলে আমি বিশ্বাস করি। আমি যেভাবে দেখাবো আপনারা এটা পারবেন। সো সাজেদুল, আমাকে যদি ক্লিয়ারলি শোনা যায় তাহলে আমি শুরু করি। হ্যাঁ, স্যার প্লিজ আমরা শুরু করতে ওকে, পারি। জি। সো ওয়েলকাম টু অল অফ ইউ। আমি অলরেডি আপনাদের এই ক্লাসের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলেছি। মূলত আমাদের আইএসআইএফআরএস এর ডোমেইনে আমরা যারা আইএসআইএফআরএস কোর্স করি, সেটা সিএফও কোর্সের পার্ট হতে পারে, আইএসআইএফআরএস শর্ট কোর্স, লং কোর্স, এবং হচ্ছে আপনাদের এআই বেস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর কমন ক্লাস হিসেবে আজকের ক্লাসটা আমরা প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আইএস কমপ্লায়েন্সটা দেখতে চাই। তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমরা আইএস এবং আইএফআরএস যে আলাপটা করি, যেটাকে আমরা বলি, আমি কুইকলি একটু এই জিনিসগুলো আলাপ করতে চাই, কারণ আপনারা জানেন যে এটা আমাদের লাগবেই। আইএস হচ্ছে মূলত আমরা যদি আহ, ব্যবসাকে, ব্যবসার যে আহ, সারা বিশ্বব্যাপী যে পরিসরে ব্যবসাটা এক্সপান্ড করেছে, এটা মূলত ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ফার্স্ট আইআর এর পরে হচ্ছে মূলত সারা পৃথিবীতে ব্যবসাটা, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে ব্যবসাটা হচ্ছে বাড়া শুরু করেছে। সো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে আমরা যদি দেখি ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, দেন সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো এই থার্ড ফোর্থের সময় এসে কিন্তু আরো বেশি হচ্ছে, বিশেষ করে থার্ডের সময় এসে গ্লোবাল বিজনেসটা অনেক এক্সপান্ড করেছে। তখন দেখা যাচ্ছে সারা পৃথিবীর এক প্রান্ত থেকে কেউ একটা প্রোডাক্ট ইম্পোর্ট করছে আর এক প্রান্ত থেকে, অথবা আমেরিকান একটা কোম্পানি বাংলাদেশে হচ্ছে আহ, আহ, আপনার হচ্ছে ব্রাঞ্চ করেছে বা অফিস খুলেছে বা ব্যবসা এক্সপান্ড করেছে, বা ইভেন ইউএস এর একটা কোম্পানি বাংলাদেশের একটা সাবসিডিয়ারি কোম্পানি করেছে। তখন এই গ্লোবাল যে এক এক দেশে এক এক রকম রিপোর্টিং, আগে যেটা হতো ইউএসএ বা ইউএস গ্যাপ বলা হয়, সরি ইউএস গ্যাপ বলা হয়, গ্যাপ মানে জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। তো এই এই গ্যাপগুলো ছিল, ইউকে গ্যাপ ছিল। তো এই জিনিসগুলো হচ্ছে এক এক জায়গায় এক রকম করা হতো। তো আমরা দেখেছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, 1973-তে একটা বোর্ড তৈরি করা হয়, যেটা সামনেও আলোচনা থাকবে। কুইকলি যদি বলি, সেটা হচ্ছে আইএএসসি। এটা আগে কমিটি ছিল, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। যেই 1973 সালে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি যেটা তৈরি করা হয়, তারা আইএস ইস্যু করা শুরু করে। আইএস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। সো বিজনেসের যে, আমরা জানি যে বিজনেসের ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাকাউন্টিং। আমরা এটা অলমোস্ট এখানে যারা আছি সবাই জানি যে আমি যেমন কথা বলছি, আমার ল্যাঙ্গুয়েজ বাংলা, ঠিক আছে, টু সাম এক্সটেন্ট কিছু ইংরেজি জার্গন ইউজ করছি, বাট মোস্টলি আমার মাতৃভাষা বাংলা, আপনাদেরও তাই। কিন্তু বিজনেস, আমরা যেমন একজন ন্যাচারাল পার্সন, অর্থাৎ আমরা কথা বলতে পারি, আবার আমরা আমাদের এগেনস্টে মামলা হতে পারে, আমরা মামলা করতে পারি, আমরা একটা ফিজিক্যালি এক্সিস্টেন্স আছে, এরকম একটা পার্সন। একটা কোম্পানিও, এ কোম্পানি ইজ অলসো আনাবল টু, আব্দুল কাদের তো রিকোয়েস্টিং রিমোট কন্ট্রোল। আচ্ছা, না না, এটা দরকার নেই, আপনি আব্দুল কাদের এগুলা করেন না। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার, আমরা যারা এখানে আছি, হ্যাঁ, তারা হচ্ছে আহ, একটু ক্লাসটা মনোযোগ দিয়ে ইয়ে করে, অন্য কোনো কিছু করেন না। তো যেটা বলতেছিলাম যে একজন পিপল, একজন শফিকুল আলম, অথবা এখানে যারা আপনারা আছেন সবাই হচ্ছে ন্যাচারাল পার্সন। আর একটা কোম্পানি যদি আমরা ধরি, সেই কোম্পানিটা হচ্ছে, একটাকে বলা হয় লিগ্যাল পার্সন, লিগ্যাল পার্সন। তো অথবা এটাকে অ্যাবস্ট্রাক্টও বলা হয় এবং আর্টিফিশিয়াল বডি বলা হয়। তো এই লিগ্যাল পার্সন হিসেবে একটা কোম্পানি হচ্ছে, তার পক্ষে কথা বলে ওই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসরা এবং চেয়ারম্যান, এমডি, সিএফও, কোম্পানি সেক্রেটারি। এখন এই প্রতিষ্ঠানের ল্যাঙ্গুয়েজ, তারা কিভাবে তাদের, আমরা যেমন ক্ষুধা পেলে বলি, আমরা রোগে ভুগলে বলি। তো একটা অর্গানাইজেশনের তো হচ্ছে ক্যাশ ফ্লো প্রয়োজন হয়, তার ক্ষুধা লাগে।
একটা অর্গানাইজেশনেরও অনেক সময় ব্যাড অ্যাসেট ক্রিয়েট হয়, আনকালেক্টেবিলিটি থাকে, লোন ডিফল্টের জায়গায় চলে যায়, আবার ব্যবসার গ্রোথ ভালো থাকে। এই ভালো মন্দ রিফ্লেকশনটা প্রকাশ করে একটা বিজনেস। তার ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাকাউন্টিং, এবং অ্যাকাউন্টিং এর গ্রামার হিসেবে 1973-তে আইএএসসি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, আইএএস ইস্যু করা শুরু করে। আমরা জানি যে 1 নম্বর আইএস থেকে শুরু করে 41টা পর্যন্ত আইএস ইস্যু করা হয়েছিল। তো এরপরে এই ইউএসএ ছাড়া সারা পৃথিবীর, ইউএসএ এবং জার্মান সহ কিছু অংশ ছাড়া পৃথিবীর একটা বড় অংশ হচ্ছে আইএস ইউজ করা শুরু করে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই যে 2000 সালে এসে তখন এই যে ইউএসএ যে ইউএস গ্যাপ ছিল এবং ইউএস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এফএসবি, সেটার সঙ্গে জয়েন্টলি এই আইএসসি কাজ করবার আগ্রহ প্রকাশ করে এবং শুরু হয়। তো 2000 সালে এসে আইএসসি নতুন করে রিনেমড হয়, যেটার নাম হচ্ছে আইএএসবি বলা হয়। সো নতুন নাম হচ্ছে আইএএসবি। খেয়াল করেন, আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এই আইএএসবি হচ্ছে এই যে এক থেকে ফার্স্ট আইএস, মানে আইএস 1 থেকে শুরু করে, আইএস 41 পর্যন্ত যেটা ছিল, এইটা আর নতুন করে ইস্যু করে না। তারা কি শুরু করে? তারা হচ্ছে আইএফআরএস ইস্যু শুরু করে। কিন্তু এই আইএএসবি কিন্তু আইএএসসি কে একদম ডিজোন করে নাই, এই আইএএসসি কে অ্যাডাপ্ট করে নেয়। মানে আইএসসির কার্যক্রম নতুন করে আইএএসবি অ্যাডাপ্ট করে নেয়, এবং আইএস গুলোকে নতুন করে ইস্যু না করে নতুন করে আইএফআরএস ইস্যু করে। এবং আমরা জানি যে 1 থেকে শুরু করতে করতে এখন আইএফআরএস 19 পর্যন্ত আসছে। আইএফআরএস আইএফআরএস 19 পর্যন্ত গ্লোবালি চলে আসছে। সো দিস ইজ বেসিকলি এ ব্রিফ অ্যাবাউট আইএস, আইএফআরএস, আইএসসি কি কাজ করেছিল, আইএসবি কি করেছে, আপনার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পরে বিজনেসের এক্সপানশনের কারণে গ্লোবাল রিপোর্টিংটা কেন একই ল্যাঙ্গুয়েজে আসা জরুরি ছিল, ইউএস গ্যাপ এর সাথে আইএফআরএস এর যে কনভার্জেন্স, এটা হওয়ার পরে নতুন করে আইএফআরএস গুলো আসছে, এটা জয়েন্ট প্রজেক্ট ফ্রম আইএসবি অ্যান্ড এফএসবি, আমেরিকান স্ট্যান্ডার্ড বোর্ড। সো এই জিনিসগুলো কি বোঝা গেল? এখন কি বোঝা গেছে আমার কথার দ্বারা? ওকে। জি স্যার। সো আমরা, স্যার সিকোয়েন্সটা বোঝা গেছে স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আমরা এখন কুইকলি এটা দেখে আমরা মূলত আজকে যেহেতু কম্বাইন্ড ক্লাস, আমরা টেকনোলজি ইউজ করে কিভাবে আমাদের লার্নিংটাকে আরো সাস্টেনেবল করব, টেকনোলজি ইউজ করে আমরা কিভাবে আমাদের আইএসআইএফআরএস শেখাটা থামানো যাবে না, বাট টেকনোলজি এটা কিভাবে সাপোর্ট করবে আমাদের লার্নিংটাকে, সেটা আমরা দেখব। তো স্যার কনসেপচুয়াল স্যার ফ্রেমওয়ার্কের একটা কথা প্রশ্ন করা যাবে কিনা, ছোট একটা প্রশ্ন বলেন করা বলেন। যাবে কিনা? জি জি জি, স্যার বলেন। আমি জানতে চাচ্ছি, এই গ্যাপের হুম। কার্যক্রমটা কি তাহলে এখন আস্তে আস্তে ক্লোজ হয়ে আসছে? সবাই কি বা আমেরিকাও কি এখন আইএফআরএস এর উপর নির্ভর করছে, বা আইএফআরএস তারা কি মানছে, এরকম কিছু হ্যাঁ স্যার? হ্যাঁ, ইউএস এখন একসেপ্ট করে, বাট ইউএসএ এখন পর্যন্ত ইউএস গ্যাপও আছে, আপনার হচ্ছে ইউএস গ্যাপও আছে, এবং সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে আইএফআরএসও ইউজ করা শুরু করেছে। এটা হচ্ছে যে গ্র্যাজুয়ালি তারা হয়তো একটা প্ল্যাটফর্মে চলে আসবে, এখনো বোথ ইউজ হয়, বাট আমাদের দেশে সহ যেসব ইউএস এবং জার্মান ছাড়া আরো দু একটা খুব ইনসিগনিফিকেন্ট দেশে হয়তো এখন পর্যন্ত আইএফআরএস ফুল ইমপ্লিমেন্ট করে না, বাট মোটামুটি ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো আছে তার ভিতরে 150-এর উপরে কান্ট্রি ফুল আইএফআরএস ইউজ করে। আর ইউএসএ এখনো বোথ ইউজ করে। যেমন আমেরিকান যেভাবে একটা আমেরিকান গ্যাপ তারা ইউজ করে, তেমনি ইন্ডিয়াতে আবার ফুল আইএফআরএস না করে তারা লোকালি আইএফআরএস কে অ্যাডাপ্ট করে। তো ইন্ডিয়াও সামান্য ডিস্টরশন আছে, মানে ফুল আইএফআরএস আমাদের মতো ইউজ করে না। আমরাও বাংলাদেশে এক সময় আইএফআরএস কে বিএফআরএস, আইএস কে বিএস নামে অ্যাডাপ্ট করেছিলাম, বাট এখন আমরা এটা থেকে বেরোয় এসে আমরা ফুল আইএস এবং আইএফআরএস অ্যাজ ইউজুয়াল অ্যাডাপ্ট করি, বিএস বা বিএফআরএস নামে কিছু করি না। বাট ইন্ডিয়া এখনো কিছুটা ব্যতিক্রম আছে, আর ইউএসএ তে বোধ চলে। বাট এর মাধ্যমে আমরা বলতে পারি যে 90 থেকে 95% একই রকম চলে আসছে। ঠিক আছে? সো এই হচ্ছে আপনার অ্যান্সার। সো থ্যাংক ইউ। এবার আসেন। ওকে স্যার। জি, এবার আসেন যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কি। এই যে আমরা আইএসআইএফআরএস বললাম, মূলত আইএস এর যে পার্টগুলো আছে তার ভিতরে এর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, মানে যে কোনো কিছু যখন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দেখবেন, তখন আপনি এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক মানেই হচ্ছে সেটার বেসিক নিয়ে বলে দিবে। অর্থাৎ আমি যে এখানে ক্লাস নিচ্ছি, আমার এটা একটা ক্লাসের বাউন্ডারি, যে এর ভিতরে আমি আমার যত লেখালেখি যত কিছু আমি এটার ভিতরেই করছি, এটার ভিতরে করছি। সো দিস ইজ এ বাউন্ডারি অফ মাই ক্লাসের বোর্ড। সিমিলারলি অ্যাকাউন্টিং
বা আইএফআরএস আইএস এর যে আপনার কনটেক্সট ডেফিনেশন এবং মেইন ফান্ডামেন্টাল ইস্যুগুলো এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আলাপ করা থাকে। সো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটাও আমরা একটু আইডিয়া পেলাম। আমি যেটা করব, আইএসআইএফআরএস তো এত ইম্পর্টেন্ট যে আমাদের এই ক্লাসগুলোতে আইএসআইএফআরএস এর ক্লাস তো আমরা বেশ কিছু পাবো, কিন্তু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নিয়ে আমার বেশ কিছু ডিটেইল ডিসকাস করা এবং স্মার্ট ওয়েতে একটা আছে ফুল ক্লাস আর একটা পার্ট পার্ট করে দেওয়া আছে কুইকলি রিভিউ করার জন্য অত্যন্ত ক্লিয়ার ভাবে বলা আছে। আমি এই ক্লাসের যেহেতু আজকে এআই বেস ডিসকাশনটা করব, সেই কারণে আগের যে আইএসআইএফআরএস এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ওপেনিং ক্লাসগুলোর যে লেকচার ছিল আমি সাজিদুলের মাধ্যমে আপনাদেরকে দিব, আপনারা একটু দেখেন, এটা হেল্প হবে। সো এই যে একটু আগে যে হিস্ট্রিটা বললাম, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি আইএসসি was founded in 1973, অলরেডি আমি বলছি, ইন লন্ডন এট দ্য ইনিশিয়েটিভ অফ স্যার হেনরি বেনসন। উনি মূলত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর একটা উল্লেখযোগ্য ব্যক্তি, যেহেতু উনি ইংল্যান্ড ওয়েলসের চার্টার অ্যাকাউন্টেন্টস এর প্রেসিডেন্ট ছিলেন। উনি হচ্ছে ইন লন্ডন এট দ্য ইনিশিয়েটিভ অফ স্যার হেনরি বেনসন, former president of Institute of Chartered Accountants, England and Wales. The IASC was created by national accountancy bodies from a number of countries with a view to harmonize, মানে এক করে ফেলানো, সারা পৃথিবী যেন একই ল্যাঙ্গুয়েজে কথা বলে, এই হারমোনাইজেশনের জন্য দ্য ইন্টারন্যাশনাল ডাইভার্সিটি অফ কোম্পানি রিপোর্টিং প্র্যাকটিসেস, মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। সো ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটাকে হারমোনাইজ করবার জন্য স্যার হেনরি বেনসনের উদ্যোগে 1973-তে আইএসসি প্রতিষ্ঠা হয়, যেটা আমি অলরেডি বলে ফেলছি, আপনারা অলরেডি সেটা দেখেছেন, এটা একটু বলে নিলাম। এবং আপনারা যেহেতু এইটার এই ডকুমেন্টার পিডিএফ কপি পাবেন, আপনারা একটু ক্রস করবেন, এটা আপনাদের নলেজ এবং ইয়ের জন্য খুবই জরুরি, মানে রেকর্ডের জন্য। তো তারপরে আমরা কি করি, আমরা দেখি 2001 সালে এসে যেটা হচ্ছে 2000 সালের পরে যেটা বললাম, এই আইএএসসি, এই যে আইএএসসি বিটুইন ফাউন্ডিং 1973 অ্যান্ড ইটস ডিজলিউশন, মানে এটা শুরু হয় 1973 সালে, বন্ধ হয় 2001 সালে। এর ভিতরে আমরা দেখতে পাই যে আইএস গুলো ইস্যু করা হয়, যেটা আমি বলেছি 1 থেকে 41টা আইএস ছিল, বাট এখন ইফেক্টিভলি যদি বলি মাত্র আপনার 22টা বা 23টা আইএস হচ্ছে এখন আছে, হ্যাঁ, ইনক্লুডিং আমরা জানি যে আইএস 1ও থাকবে না, ঠিক আছে, এটাও আমরা জানি যে আইএস 1 আস্তে আস্তে বন্ধ হয়ে আইএফআরএস 18 হয়ে যাচ্ছে। তার মানে যে আইএস গুলো নতুন নতুন করে ইস্যু করা হচ্ছে সেগুলো বন্ধ হয়ে গেলে আইএস 1 থেকে শুরু করে আইএস 41 পর্যন্ত যেগুলো ছিল, এগুলো আপনার যেটা বন্ধ হচ্ছে, নতুন করে আর কোনো আইএস ইস্যু করা হচ্ছে না, তার বদলে আইএফআরএস এ ইনকর্পোরেট করে নিচ্ছে অথবা নতুন করে আইএফআরএস আসছে। তো সেটা আমরা এখানে দেখলাম যে 1973 সালের পর থেকে 2001 সাল পর্যন্ত আইএএসসি ছিল। পরবর্তীকালে 1 এপ্রিল 2021 ইট ওয়াজ রিপ্লেসড বাই দ্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড আরো পাওয়ারফুল, কমিটি থেকেও আগে যে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি ছিল তার থেকে আরো একটু পাওয়ারফুল আকারে, গ্লোবালি আরো ইনফ্লুয়েন্স নিয়ে, যেহেতু অলরেডি 73 থেকে 2001, মানে অলমোস্ট 30 বছর পরে সবগুলো গ্লোবাল বডি একসাথে হয়ে ইন্ডিপেন্ডেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটিং বডি আইএসবি অ্যাডপ্টেড দ্য এক্সটার্নাল corpus of IS and হচ্ছে which is continue to develop as a international financial reporting standard, মানে আইএফআরএস করার সুযোগে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, মানে এখন আইএফআরএস গুলোই আস্তে আস্তে করে আসছে, আইএস গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। সো দিস ওয়াজ অলরেডি ডিসকাস, বাট আমি কনটেক্সটে একটু মিলাই দিলাম, আপনাদের কাছে এই ডকুমেন্টটা থাকবে, এটা অনেক রিচ ডকুমেন্ট, আপনাদের হয়তো মানে আপনাদের রেফারেন্সের জন্য কাজে লাগবে। আচ্ছা, তো এরপরে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যেটা বললাম, এটা আমি আপাতত হচ্ছে 1989 সালে প্রথম আসে, আর ফাইনালি 2018 সালে নতুন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আসে, যেখানে মূলত হচ্ছে আপনার চ্যাপ্টার আছে হচ্ছে 8টা। এই 8টা চ্যাপ্টার নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। ওই 8টা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার হচ্ছে অবজেক্টিভ অফ জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ইউজফুল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড ইটস রিপোর্টিং এন্টিটি, এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে এটা হচ্ছে আপনার রিপোর্টিং এন্টিটি কতগুলো এটা, আর হচ্ছে কি কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট যেটা আমরা জানি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, চেঞ্জ ইন ইকুইটি, এবং হচ্ছে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এবং এটা হচ্ছে এখানে বলা আছে রিকগনিশন, ডি রিকগনিশন, এটা আইএসআইএফআরএস পড়াতে গেলে আমরা পুরোটাই বুঝবো। রিকগনিশন মানে হচ্ছে আপনি এক
আপনি বাজারে যে টাকা নিয়ে গেলেন, দিয়ে যে একটা ল্যাপটপ কিনলেন 70,000 টাকায়, আর মাসে মাসের বাজার করলেন আপনার প্রতিষ্ঠানের জন্য, ধরেন সেই প্রতিষ্ঠানে দুপুরে খাওয়ার থেকে শুরু করে আহ, চা খাওয়ার থেকে শুরু করে 30,000 টাকার খরচ করলেন হচ্ছে আপনার মান্থলি, আপনার যেটাকে আমরা সাপ্লাইজ বলি বা এরকম খরচ, আর 70,000 টাকার একটা ল্যাপটপ কিনলেন। তো এই 70,000 ল্যাপটপটা টাকার যে 5 বছর থাকবে, এটা ইউটিলিটি পাবো, এই কারণে এটা অ্যাসেট। আর যেটা হচ্ছে আমি 1 মাসে কনজিউম করে ফেলবো, এইটা হচ্ছে এক্সপেন্স। সো এই যে কোনটাকে এক্সপেন্স, কোনটাকে অ্যাসেট, কোনটা লাইবিলিটি, কোনটা ইনকাম, এই রিকগনিশন, এটাকে বলে রিকগনিশন। তো আইএসআইএফআরএস এ আমরা যখন পড়বো, প্রত্যেকটা অলমোস্ট এভরি আইএফআরএস এর রিকগনিশন, সেই রিকগনিশনের দুইটা পার্ট থাকে, ইনিশিয়াল রিকগনিশন এবং সাবসিকুয়েন্ট রিকগনিশন। এটা আমি আমার সাথে ক্লাস করলে বা অন্য টিচার যারা আইএসআইএফআরএস পড়াবে তারা খুব ক্লিয়ারলি বুঝাই দিবে আপনাদেরকে। আর ডি রিকগনিশন মানে একটা অ্যাসেট যখন আমি কিনি, 70,000 টাকা ল্যাপটপ কিনলাম, 5 বছর পরে যখন এটাকে জিরো হয়ে যাবে, আমার বুকস অফ রেকর্ড থেকে সরায় ফেলবো, তখন এটাকে ডি রিকগনিশন বলে। সো রিকগনিশন, ডি রিকগনিশন, এরপরে মেজারমেন্ট, এবং ফাইনালি মেজারমেন্ট মানে হিসাব। আমি যে 70,000 টাকায় কিনলাম, এই 70,000 টাকার সাথে অ্যাড হবে হচ্ছে আমি যে এইটাকে ধরেন সিএনজি বা টাকা নিয়ে সিএনজি করে বা ক্যাবে করে যে আমি আইডিবি অথবা হচ্ছে এলিফেন্ট রোডে গেলাম, যে আমি কম্পিউটার কিনলাম, এই টোটাল খরচগুলো, এবং কম্পিউটার কেনার পরে আমার সাথে হয়তো আমার একটা সফটওয়্যার ইনস্টল করতে হলো, একটা এক্সটার্নাল কিবোর্ড কিনতে হলো, অথবা না লাগলো না, এই ধরনের যতগুলো ছোট আপনার এই কম্পিউটারকে ফাংশনে আনবার জন্য যতগুলো জিনিস কিনতে হলো, এই সবগুলোকে একসাথে করে হিসাব করাকে মেজারমেন্ট বলে। আর প্রেজেন্টেশন মানে হচ্ছে যে খরচের, যেটা আমি একটু আগে বললাম, 30,000 টাকা হচ্ছে ওপেক্স আর 70,000 টাকা ক্যাপেক্স। এই 30,000 টাকা ওপেক্স যে যায় ইনকাম স্টেটমেন্টে, আর 70,000 টাকার ক্যাপেক্স যে যায় ব্যালেন্স শিটে, এইটার প্রেজেন্টেশন হচ্ছে ইম্পর্টেন্ট, এবং ডিসক্লোজার মানে নোট। হুম। আর 8 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে কনসেপ্ট অফ ক্যাপিটাল অ্যান্ড ক্যাপিটাল মেনটেনেন্স। এইটা একটু ডিফারেন্ট, এটা আমি আলাদা একটা রেকর্ডেড দিয়ে দিব আপনাদেরকে। সো দিস ইজ এ কমন ডিসকাশন ফর অল। এখন আমরা চলে যাব হচ্ছে আমরা টেকনোলজি ইউজ করে, হ্যাঁ, যারা এআই বেস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আছে তাদের জন্য তো আমি একটা দুইটা ক্লাস হয়তো নিব, অন্য ক্লাসগুলো নিবে আরেকজন এক্সপার্ট আছে আমাদের আইএফআর এক্সপার্ট, আপনার এআই এক্সপার্ট, উনি নিবেন। আর আইএসআইএফআরএস যারা বিভিন্ন সময়ে আমার ক্লাসে আসবেন, তাদের একটা বড় সংখ্যক ক্লাস আমি নিজেই নিয়ে থাকি। সো আমি চেষ্টা করব যে আপনার আইএসআইএফআরএস ক্লাসগুলো সিএফও ব্যাচের এবং আইএস এবং আইএফআরএস এর ডিপ্লোমা কোর্সগুলোতে যতটা সম্ভব আমি ডিসকাস করব। তো এইটুকু ছিল হচ্ছে কমন একটা প্ল্যাটফর্মে আমরা আসলাম, যে হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, হোয়াট ইজ গ্যাপ, হোয়াট ইজ আইএসসি, আইএসবি, আইএস, আইএফআরএস, এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। সো এই রিলেটেড আরো ডিটেইল ভিডিওগুলো আমি দিব, প্লাস এই ম্যাটেরিয়ালটা আপনাদেরকে দিয়ে দিব। এখন আমি চলে যাচ্ছি, যদি এখানে কোনো কোশ্চেন থাকে ইউ প্লিজ আস্ক অর রেইজ ইউর হ্যান্ড। আমি এটা তাহলে আপাতত এখানে পজ দিয়ে চলে যাব আমরা এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর টেকনোলজিটা কিভাবে হেল্প নিতে পারি, এই পোর্শনটা দেখানোর জন্য। হ্যাভ এনি কোশ্চেন সোফার যেটা ডিসকাস করলাম, এইটার ক্ল্যারিটির জন্য কোনো তো কোশ্চেন আছে? আচ্ছা, ধরে নিচ্ছি আপনাদের এইটার বিষয়ে আপাতত কোশ্চেন নাই, তাহলে আমি আগাই, আপনারা পরে আবারও কোশ্চেন করেন। আর এই ডকুমেন্টটা আমি দিয়ে দিব এবং এটার ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। ছোট্ট একটা কোশ্চেন ছিল হ্যাঁ, বলেন প্লিজ। স্যার। আইএস 41 এবং আইএফআরএস 18 পর্যন্ত আমাদেরকে দুইটাকে মার্চ করে চলতে হবে এখনো, না স্যার? হ্যাঁ, ওইটা ওই যে আপনার বলাই আছে, আপনার এই কোনটা আছে কোনটা নাই, এটারও একটা আমি আমি এই ক্লাস শেষে আপনার যেটা দিব, সেটা হচ্ছে যে যেখানে যেখানে আইএস আছে, আইএস অ্যাপ্লিকেবল, এটা সব জায়গায় বলা আছে। অর্থাৎ আমাদের চিন্তা নেই, আমাদের অলরেডি এই তথ্যগুলো দেয়া আছে যে কোন আইএস বা কোন আইএফআরএস আপনার লাগবে। সো আমি এই ক্লাসের শেষে আপনি যেটা বললেন যে 22টা আইএস আছে, কোনগুলো অ্যাপ্লিকেবল, হ্যাঁ, এবং 22টা মূলত 24টা ছিল, কিন্তু একটা একটা বন্ধ হচ্ছে, যেমন আইএস 1 এখনো পুরো বন্ধ হয় নাই। এটা 2027 সালের জানুয়ারি থেকে রিপ্লেস করবে আইএস 1 কে আইএফআরএস 18। তো এখন আমরা যদি ধরি যে আপনার আইএস যেগুলো অ্যাপ্লিকেবল আছে, সেটার লিস্ট অফ আইএস গুলো আমি আপনার ওই এটার কন্টেন্টটা, অর্থাৎ লিস্ট অফ আইএস এন্ড আইএফআরএস, এটাও আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর হচ্ছে এটার রিলেটেড একটা
ডিসকাশনও আছে, ওটাও দিয়ে দিব। সো আপনারা তাহলে এই ক্লাসের সাথে কমন যে আন্ডারস্ট্যান্ডিংটা পেলেন, আমরা যেহেতু একদম জিরো থেকে সবার সাথে আলাপ শুরু করেছি, সো আপনারা যেটা পাবেন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের একটা কন্টেন্ট এবং হচ্ছে আপনার রেকর্ডেড ভিডিও আছে, আপনার হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, আর লিস্ট অফ আইএস অ্যান্ড আইএফআরএস করব। তো আমরা ওই আপনি যেটা বললেন যে দুইটাই এখন একসাথে অ্যাপ্লিকেবল আছে, বাট ওই আহ, তারাই বলে দিছে যে এই আইএসটা আছে, যেমন IS-1 আছে এখনো, IS-2 আছে, IS-3 নেই, 4 নাই, 5 নাই, 6 নাই, 7 আছে, 8 আছে, 9 নাই, 10 আছে, 11 নাই, এরকম করে 12 আছে, আবার 13 নাই। হ্যাঁ, সো কোনগুলো নাই কোনটা আছে সেই সবগুলো কিন্তু খুব সুন্দর করে আপনার IASB রেগুলার জানিয়ে দেয়, এবং আগের থেকে একটা আইএস বন্ধ হওয়ার 2-3 বছর আগের থেকে জানায় দেয় যে আগামী 3-4 বছর পরে বা 3 বছর পরে এটা রিপ্লেস হবে। সো এইগুলো আমরা দুটো মিলেই আমাদের করতে হবে। ইয়েস, ইউ আর রাইট। আচ্ছা, এখন থ্যাংক ইউ। তো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে ধরেন আমি যেটা হচ্ছে পেইড ক্লডে দেখাই, তাহলে হচ্ছে বা আপনারা এই চ্যাট জিপিটি বা অন্য ইয়েতেও দেখাইতে পারবেন। সো আমরা এখানে যেটা নিব সেটা হচ্ছে এরকম একটা, আপনারা কি এখন দেখতে পাচ্ছেন যে, বা আপনি যদি চ্যাট জিপিটিও দেখেন, চ্যাট জিপিটিও দেখাই, দুটোই দেখাই, তাহলে আপনার সুবিধা হবে। এখানে কি আপনারা আমার স্ক্রিনে, আপনার সরি, 1 মিনিট, এখানে দেখতে পাচ্ছেন একটা ওপেন করা হচ্ছে, এইটা ইউজ করা হচ্ছে, ইয়ে আপনার এখানে ইউজ করা হচ্ছে আপনার চ্যাট জিপিটি, আর এটা ইউজ করা ক্লড, মানে আরেকটা যেটা অ্যাকাউন্টস ফাইন্যান্সের জন্য এটা অনেক বেশি কার্যকরী একটা ভালো ইয়ে আপনার আপনার এআই, ইয়ে এআই টুলস দেখতে পাচ্ছেন আপনারা এখানে স্ক্রিনে, আপনার ক্লড দেখতে পাচ্ছেন? জি জি স্যার স্যার। দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা আর হচ্ছে এখানে আছে হচ্ছে চ্যাট জিপিটি, দুটোই আমি একবারে দেখাচ্ছি, দুই জায়গাটাতেই আপনাদের দেখাবো যাতে করে আপনাদের সুবিধা হয়। আমি চ্যাট জিপিটিও দেখাবো, এটা চ্যাট জিপিটি, আপনার চ্যাট জিপিটি তো সবাই ইউজ করেন অলমোস্ট, না? জি। ইয়েস। ওকে, তাহলে আমরা এখন দেখি। এবার আসেন তাহলে এই ক্লাসের সবার জন্য আপনারা এই এক্সারসাইজটা রেগুলার করবেন। আপনারা যে এই যে একটা আহ, অনেকেই যারা এআই শিখায় বা এআই পড়ায় বা ডিসকাশন করে, তারা কিন্তু সবগুলো জিনিসকে কমপ্লিকেটেড করে বলে। আমি সবকিছু সবসময় খুব সিম্পলিফাইড ওয়েতে দেখতে চাই। তা আমি আপনাদেরকে একটা টেকনিক শিখাবো যেটা অন্যরা হয়তো শিখায় না। প্রথম হচ্ছে, কিছু কিছু এআই টুলসে ইভেন ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলা যায়। ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলা যায় মানে হচ্ছে যে আপনি এখানে দেখবেন একটা এই সাউন্ড আছে, ঠিক আছে? তো আপনি, অনেকে বলে যে প্রম্পট লেখা অনেক কঠিন, অনেক টেকনিক্যাল, এই বই পড়তে হবে, সেই বই পড়তে হবে। আমি এটাকে সিম্পলিফাইড ওয়েতে কুইকলি কাজটা করি। কিরকম? এই যে ট্যাবটা আছে, এটা ক্লিক করলেই কিন্তু আমি কথা বললে এখানে রেকর্ড হবে। তাহলে আমি চাচ্ছি কি সেটা তো আমি জানি, হয়তো গুছিয়ে বলতে পারবো না, বাট বলতে তো পারবো, সেটা ইংরেজি বাংলা যে কোনো ভাষায় বলতে পারবো। আমি চাচ্ছি, তো আমি এটাও কিন্তু ওভাবেই তৈরি করেছি। কি করেছি দেখেন, কম্প্রিহেন্সিভ আইএফআরএস অথবা আইএস কমপ্লায়েন্ট রিভিউ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা কিন্তু আমি তাকে বলেছি, এই মাত্র বলার পরে সে এটা তৈরি করছে। আপনাদের ক্লাসের 1 মিনিট আগে এটা তৈরি করেছি। যেটা আপনি করবেন সেটা হচ্ছে এই জিনিসটা লিখেও আপনি দিতে পারেন, অথবা এখানে ভয়েস দিয়ে দিতে পারেন। আমি এখানে যেটা বলেছিলাম সেটা আপনাদেরকে বলি, কারণ এখানে দেয়া আছে। আমি যেটা বলেছি হুবহু দেখেন, আমি কুইকলি আপনাদেরকে দেখাই। আমি এখানে কি বলছিলাম দেখেন, আমার ভাষাটাই সরাসরি নিচ্ছে, এটা ভুল ভাল হোক এটা কোনো ব্যাপার না। আমি বলছি আমি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই দেখেন আপনার এটা মনে হয় আপনাদের ক্লাস ঢোকার 1 মিনিট আগে, হ্যাঁ। সো আমি এখানে বলেছি যে আমি আমি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তুলবো, তুলে এআই কে দিব, এবং এআই এটি এআই এআই আমি বলবো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ভিতরে আইএস এবং আইএফআরএস কমপ্লাই করেছে কিনা, কোন কোন আইএস আইএফআরএস এর কোন প্যারা বা কোন সেকশন গুলো নন কমপ্লায়েন্ট আছে, এগুলো
আপনার আইএসআইএফআরএস এর টোটাল আইএসআইএফআরএস অ্যানালাইসিস করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে আমাদেরকে একটা কমপ্লায়েন্ট রিপোর্ট তৈরি করে দেন। এবং আমি এইটা তৈরি করব জন্য এটা তৈরি করার জন্য এই চ্যাট জিপিটিকে বলছি যে আমাকে একটা প্রম্পট তৈরি করে দেন যে আমি অন্য এআই টুলসকে এটা করব। করার পর সে এটা তৈরি করে দিয়েছে, সেটা আবার আমি কপি করে এনেছি। কি করেছি দেখেন, প্রম্পট হচ্ছে এটা এক একজন এক একভাবে দেখবে। আমার শর্টকাট ওয়েতে আমি যেভাবে কাজ করি সেটাই হচ্ছে আপনাদের দেখাই। আমি যেহেতু এআই কে ইউজ করছি অনেক দিন যাবত এবং এক্সপার্ট লেভেল ইউজ করি, আমি কিছু বললে, ছোট বললেও তারা অনেক বেশি বুঝে, বিকজ এখানে তারা জানে যে আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। আমি দীর্ঘ 22-23 বছর ধরে 23 বছর ধরে কর্পোরেটে কাজ করেছি, সিএফও ছিলাম। আমি ট্রেন করেছি, এআই কে ট্রেন করেছি আমার সম্পর্কে। আমি আইএসআইএফআরএস এক্সপার্ট হিসেবে কাজ করি। তারপরে হচ্ছে আপনার আমি যেটা করি সেটা হচ্ছে যে আইএসআইএফআরএস পড়াই বিভিন্ন যেমন ঢাকা ইউনিভার্সিটিতে এখন পড়াচ্ছি। এবং আমাকে অনেকেই আমার কাছে হেল্প চায়, আমাকে জানতে চায় যে বিভিন্ন জিনিস, যেমন একটা সিম্পল জিনিস আপনার দেখে আজকে দুপুরেই, এটা আমি চেষ্টা করব আপনারা এটা মানে এই জিনিসটা অন্যদের সাথে হয়তো আলাপ করবেন না। আজকে দুপুরেই আমাকে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট তার অর্গানাইজেশনের একটা জিনিস জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? যে হচ্ছে আহ, সে যে কোম্পানিতে কাজ করে দেখেন, আহ, যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিতে আপনার সে আমাকে জানতে চেয়েছে যে তার কোম্পানিতে কি হচ্ছে, আপনার কিছু কিছু প্রজেক্ট চলছে, ঠিক আছে? কিছু প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টের হচ্ছে, দাঁড়ান সেটা কোথায় আছে আমি একটু দেখি। আমি যে কাজটা করেছিলাম, সরি, তো কিছু প্রজেক্ট চলছে, তার ভিতরে আপনার হচ্ছে সেই প্রজেক্টটা আপনার হচ্ছে প্রপারলি আপনার হয়তো আপনার মেশিন চলে আসছে। মেশিন চলে আসার পরে সে এই যে দেখেন এখানে সে হাতে লিখে আমাকে কিছু প্রবলেম দিয়েছিল, সেই প্রবলেমটা আমি তুলেছি। সেখানে প্রবলেমটা কি ছিল আমি আমি দেখতে পাচ্ছেন তো আমার ইয়েটা আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখানে সে বলছিল যে তার কতগুলো প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটার হচ্ছে ঢাকা কুমিল্লা একটা প্রজেক্ট, আরো আরো 3টা প্রজেক্ট। সেই 3টা প্রজেক্টের ভিতরে 1300 কোটি টাকার হচ্ছে প্রজেক্ট ছিল, 1500 আর 700। এই 3টা প্রজেক্টের ভিতরে আবার তার 2টা প্রজেক্ট অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ডের কিছু কাজ এখনো হচ্ছে, কিছু কাজ এখনো কমপ্লিট হয় নাই। এই 300 কোটি টাকার এবং 350 কোটি টাকা এইটা হওয়ার আগেই তারা এটা অপারেশন শুরু করেছে। এখন তার কোশ্চেন ছিল যে এই যে বাদ বাকি টাকাটা আছে, এটা কাজ চলছে, এটাকে আমি ক্যাপিটালাইজ করতে পারবো কিনা। তো আইএফআরএস টেকনিক্যাল ওপিনিয়ন, ক্যান আই মানে কমিশন দ্য ট্রান্সমিশন লাইন্স বি ট্রান্সফার টু সিডব্লিউআইপি টু পিপি, এটা কোশ্চেন ছিল। তখন সে বলছে ইয়েস, আইএফআরএস 16। এখন কোশ্চেনটা হচ্ছে এআই এর উপরে চোখ বুজে এটা বিলিভ করা যাবে না। আমি আবার কিন্তু আমি নিজে জানি, যদি কোনো জানতে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আইএস এর প্যারা ধরে ধরে এইগুলা তাদের সাথে ক্রস করি। এই যে বললো ইয়েস, কিভাবে বলছে? আন্ডার আইএস 16 অ্যান আইটেম অফ পিপি ইজ রিকগনাইজ ওয়েন ইজ অ্যাভেলেবল ফর ইউজ, মিনিং ইট ইজ ইন দ্য লোকেশন অ্যান্ড কন্ডিশন। মানে আপনি একটা মেশিন টেশিন গুলো নিয়ে আসছেন, এটা অলরেডি আপনার যেখানে ফ্যাক্টরি সেখানে সেট আপ করছেন, লোকেশনে বসে গেছে, তখন আপনি এই কাজও শুরু করছেন, একটা পার্ট বাকি আছে, তখন বলা হয়েছে যে হ্যাঁ এটা আপনি এই পার্টটা পরবর্তীকালে আপনার ক্যাপিটালাইজ করতে পারবেন। এবং কোন কোন আইএস অনুযায়ী এখানে আছে সেই সমস্ত কিছু বলে দিছে। আমি এইটা এখন আপনার দেখাবো না, একটা এক্সাম্পল দেখালাম। এবং তারপরে তার অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে, রিকমেন্ডেড অ্যাকাউন্টিং এন্ট্রিও বলা আছে যে তার যে 300-350 কোটি টাকা যে বাকি আছে সেটা প্ল্যান প্রপার্টি এন্ড ইকুইপমেন্টে বুকিং চলে যাবে। আর ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, অর্থাৎ সে যে এটাকে যে ওয়ার্ক ইন প্রোগ্রেস ছিল, যে ডাব্লিউআইপি বলে বা সিডব্লিউআইপি বলে, সেটা ট্রান্সফার হবে। তো এই কনসালটেন্সিটা আমি জানি, বাট এত কুইকলি উইদিন মিনিটস করে আমি তাকে এখানে করলাম। করার পরে সে আমাকে প্রিপেয়ার দিল যে তুমি তো এটা জানার পর সে আবার রিকমেন্ড করছে প্রিপেয়ার এ বিগ ফোর টেকনিক্যাল অ্যাকাউন্টিং রেকমেন্ডেশন, 5 থেকে 7 পাতার একটা কোম্পানির জন্য
তৈরি করার জন্য। আমি বললাম হ্যাঁ তৈরি করে দাও। তখন সে আবার এই যে ডিটেইল, এই এর সাথে রিলেটেড এই যে প্রজেক্টটা যে কাজ চলছিল, এই প্রজেক্টের সাথে কোন কোন আইএসআইএফআরএস গুলো আছে, প্রথম হচ্ছে IS-16, IS-23, IS-37 প্রভিশন এবং হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, যেটা আমি আপনাদের একটু আগে বললাম। এইটা দেখে সে একটা সলিউশন দিল। তাহলে এখন কি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে একটা প্রবলেম দ্রুত সময়ে আপনার জানা থাকলে এটা বুঝে আপনি কিন্তু এটাকে অন্যকে একটা সলিউশন দিতে পারবেন। তো আমি এটা একটা এক্সাম্পল আকারে দেখালাম, দ্যাট ওয়াজ নট মাই মানে আপনাদের আজকের ছিল না। আমি যেটা আপনাদেরকে করলাম সেটা দেখালাম, যে কুইকলি করার পরে সে বলছে যে এই প্রমটা আপনার, আমি যেহেতু বারবার এটা ইউজ করি, সে তার কাছে হেল্প নিচ্ছে এই প্রমটি আরো উন্নত করা যেতে পারে, এবং বিগ ফোর, পিডব্লিউসি, ডেলয়েটি, আর্নেস্ট ইয়ং, কেপিএমজির যে আইএফআরএস টেকনিক্যাল রিভিউ প্রম্পট হিসেবে ডিজাইন করতে চান, তাহলে এআই কে আপনি মন্তব্য করেন, এটা বললে কিন্তু সে আপনাকে এটা তৈরি করে দেবে। তো তৈরি করার পরে আমি যে জিনিসটা পেলাম সেটা আপনাদের দেখাই। এখানে আমি আপনাদের ক্লাসের জন্য যেটা চিন্তা করেছি, খেয়াল করেন যে তাকে এআই কে লিখছি যে একটা যে গ্লোবাল আইএফআরএস টেকনিক্যাল এক্সপার্ট, সে কিন্তু জানে যে আমি যেহেতু এটা একজনকে আপনার এক্সপার্ট ওপিনিয়ন দিব, আপনাদেরকে পড়াচ্ছি যেটা নন কমপ্লায়েন্স, আমি বলতেছি যে আইএফআরএস গ্লোবাল টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে বিগ ফোরের অডিট পার্টনার, আইএফআরএস ইন্টারপ্রিটেশন কমিটি স্পেশালিস্ট, অথবা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং রিভিউয়ার এবং কোয়ালিটি অ্যাসুরেন্স পার্টনার, এরকম একটা পজিশন থেকে আমি জানতে চাই। তার মানে সে কত বেশি ঢালাওভাবে একজন একাডেমিক বিবিএ স্টুডেন্টের মতো করে আমাকে দিবে না, আমাকে দিবে কিন্তু একটু আপনার হচ্ছে অ্যাডভান্স লেভেলের, যেটা আমার স্ট্যান্ডার্ডে আমাকে দিবে, আপনার স্ট্যান্ডার্ড আপনাকে দিবে। আপনাকে এই লেভেলে না দিলেও সে কিন্তু প্রম্পট তৈরি করে দিবে। সো এখানে কি হলো, আমি যেটা চাচ্ছি যে নন কমপ্লায়েন্ট উইথ দ্য আইএফআরএস, পার্শিয়াল কমপ্লায়েন্স, মিসিং ডিসক্লোজার, ইনকারেক্ট অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, ইনকনসিস্টেন্ট প্রিপারেশন, রিকগনিশন এরর, মেজারমেন্ট এরর, ক্লাসিফিকেশন এরর, ডিসক্লোজার ডিফিসিয়েন্সিস মানে কম আছে ডিসক্লোজার, এরিয়াস রিকোয়ারিং সিগনিফিকেন্ট প্রফেশনাল জাজমেন্ট, আপনার হচ্ছে পসিবল অডিট অবজারভেশন। এইটা যদি নন কমপ্লায়েন্ট হয় তাহলে অডিট অবজারভেশন কি কি আসতে পারে, আপনারা যারা কাজ করেন আপনারা জানেন যে আপনারা যদি লিমিটেড কোম্পানিতে কাজ করেন, যেটা পাই অথবা নন পাই, আপনাদের কিন্তু স্ট্যাটুটরি অডিট আসে, এবং অডিটররা কিন্তু আইএফআরএস কমপ্লায়েন্ট চেকলিস্ট অনুযায়ী বলে কোন কোন আইএফআরএস গুলো আপনারা বা আইএস গুলো আপনি কমপ্লাই করেন নাই, সে অনুযায়ী আপনাকে অবজারভেশন দেয়। বেস্ট প্র্যাকটিস রিকমেন্ডেশন এটা করে, do not simply summarize the financial statement. Instead, perform a paragraph by paragraph compliance assessment. এটা করতে যে স্কোপ দিয়েছি, এটা স্কোপ দিয়েছি IS-1, IS-2, IS-7, যেটা অ্যাপ্লিকেবল আছে, IS-8, IS-10, IS-12, 16, 19, 20, 21, 20, 23, 24, 32। যদিও এই 32টা এখনো আছে, আগামী 3-4 বছর পর এটাও চলে যাবে, এটার প্রজেক্ট চলতেছে। এটা হচ্ছে এটার এই IS-32 হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের প্রেজেন্টেশন, আর IFRS-9 হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড রিকগনিশন অ্যান্ড মেজারমেন্ট। তারপরে EPS হচ্ছে IS-33 ইম্পায়ারমেন্ট, IS-36, 37 প্রভিশন, 38 হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট, IS-40 হচ্ছে ইনভেস্টমেন্ট প্রপার্টি, IS-41 হচ্ছে এগ্রিকালচার। হ্যাঁ, এরপরে আইএফআরএসটাও সে নিবে, এখানে আইএফআরএস এর লিস্টটাও আপনারা ঢুকাই দিবেন। এখানে আসলে এই কাজটা করবার সময় আমি যেহেতু বারবার আইএস বলছি, সে আইএফআরএসটা হয়তো কম বুঝতে পেরেছে। তার মানে আপনাকে এইখানে যেটা অ্যাড করতে হবে, আপনি এখনই পারেন, সেটা হচ্ছে এখানে যে আবার আপনি বলতে পারেন যে লিস্ট অফ আইএফআরএস। দেখেন আমি এখানে দেখলাম যে শুধু সে আইএস নিচ্ছে, আমার ওই কথা দিয়ে সে কিন্তু আপনার পুরোটা নিতে পারেনি। তখন আমি কি করলাম, এই যে দেখেন আমি আইএফআরএস এর লিস্টটাও নিয়ে নিলাম। তো আমি যেটা করব এখন, এই যে দেখেন আমি এখানে কি করব, এই যে ইন্টারন্যাশনাল আইএফআরএস এর ইয়েগুলো আপনার লিস্টটা নিয়ে, এইটা নিয়ে আমি ওই প্রম্পটের ওই জায়গাটাতে কি করব দেখেন, এখানে এসে যেহেতু আইএসএল লিস্টটা আছে, আইএফআরএসটা এখনো দেয় নাই, সো আমি এখানে ইফরিক দিয়েছে বাট দেয় নাই। বোঝা যাচ্ছে? বোঝা গেল আমি যেভাবে কাজটা করলাম? বোঝা গেল? জি স্যার, জি বুঝতে পেরেছি। জি স্যার, জি আচ্ছা, স্যার। তারপর আমরা এখন আমি কি বল রিভিউ মেথোডোলজি
ফর অ্যাপ্লিকেবল স্ট্যান্ডার্ড ডিটারমাইন ওয়েদার দ্য স্ট্যান্ডার্ড অ্যাপ্লাইস, এগুলো করে টোটাল জিনিসটা আমি প্রম্পটটা আপনাদেরকে দিয়ে দিব। আমি যেটা চাচ্ছি তার কাছে যে ডিসক্লোজার চেকলিস্ট চাচ্ছি, প্রিপেয়ার কম্প্রিহেন্সিভ ডিসক্লোজার চেকলিস্ট শোয়িং রিকোয়ার্ড ডিসক্লোজার, প্রেফারেন্স প্যারাগ্রাফ এবং প্রেজেন্ট ইয়েস অর নো, ম্যাটেরিয়াল অ্যাসেসমেন্ট, টোটাল জিনিসগুলো আমি তাকে লিখে ইনস্ট্রাকশন দিলাম যে ইউজ দ্য লেটেস্ট আইএফআরএস রিকোয়ারমেন্ট, ওগুলো উপরে লিখেছি, তারপরে আবার সামারি করে দিয়েছি ইউজ দ্য লেটেস্ট আইএফআরএস রিকোয়ারমেন্ট, cite the extract IS/IFRS paragraph number whether possible, distinguish clearly between the mandatory requirement and best practices, where information is insufficient explicitly state the limitation instead of making assumption। বলতেছে যে assumption করো না, যেখানে যেখানে কম আছে, যেখানে যেখানে এখন পর্যন্ত ক্লিয়ার নাই, সেগুলো তুমি আমাকে জানাও। ইফ এ কনক্লুশন ডিপেন্ড অন দ্য এডিশনাল ইনফরমেশন, কোন একটা ডিসিশন নেওয়ার জন্য যদি এডিশনাল ইনফরমেশন লাগে আমাকে তুমি জানাও। মেনটেন দ্য রাইটিং স্টাইল অফ বিগ ফোর টেকনিক্যাল রিভিউ রিপোর্ট, ensure the report is suitable for presentation to audit committee, board of director, regulator, professional accountant and IFRS trainees, মানে আপনাদের যারা আমি পড়াচ্ছি এটা। তাহলে দেখেন এই প্রম্পটটা লেখার পরে আমি, প্রম্পটটা তো বোঝা গেছে নাকি? এটা আমি যেহেতু আপনাদের দিয়ে দিব পুরো কন্টেন্টটা, বোঝা গেছে তো? জি, ওকে, থ্যাংক ইউ। তাহলে হ্যাঁ, তাহলে আপনি দেখেন আমি এখন একটা স্টেটমেন্ট তুলবো, যে কোনো একটা স্টেটমেন্ট আমি যাই আপনাদেরকে, এই প্রম্পটটা তো লিখে ফেলছি, প্রম্পটটা এখানে আছে, আমি একটা স্টেটমেন্ট, যে কোনো একটা স্টেটমেন্ট আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যাই, আমি বিভিন্ন ক্লাস নেই, এখানে আমি অনেকগুলো নামানো আছে, তো একটা ফাইন্যান্সিয়াল আমি তুলি। লেটস সে এই যে এখানে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ভালো কোম্পানি, লিস্টেড কোম্পানি, অলিম্পিকেরটাই তুলতে পারি। সো আমি যেটা করব, এই অলিম্পিকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কপি করছি, খেয়াল করেন, করে আমি এখানে দিচ্ছি। একটু সময় লাগবে, আমরা ডিসকাশন করতে থাকবো, এর ভিতরে এটা সে ইয়ে করবে। এবার আমি কি করব, প্রম্পটটা নিচ্ছি, এই যে প্রম্পটটা লিখেছিলাম, এই প্রম্পটটা আমি দিয়ে দিলাম। তাহলে কি কি দিলাম, আমি হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অ্যানালাইসিস করতে চাই ওইটা আমি তুলে দিলাম, আর আমি বলে দিলাম যে IS/IFRS তো গ্লোবালি যেগুলো অ্যাপ্লিকেবল সবগুলো অনলাইনে আছে, ওখান থেকে নাও। আমি ডিটেইল বললাম কিভাবে অ্যানালাইসিস করবো, আমি এখন রিপোর্টটা চাচ্ছি। সো প্রম্পটটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এখন তারা দেখেন কাজ শুরু করবে। আচ্ছা, এখানে একটা লিমিটেশন আছে, দি চার্ট ইজ ইন দিস, আপনার হচ্ছে 100 ইমেজ লিমিটিং ইনক্লুডিং পিডিএফ পেজ, ওটার 100-100-র উপরে লিমিটেশন আছে। সো আমি এটাকে লিমিটেশনটাকে দেখি সে কাজ করে কিনা, অথবা তাহলে আমি প্রয়োজনে একটা ছোট মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ভেঙে ভেঙে দিতে হবে। তাহলে আমি একটা কাজ করি, তাহলে এখানে একটা, এইটাতে আমরা আপাতত ইয়ের জন্য এই ক্যান্সেল করে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আর একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তুলি, যেটা হচ্ছে কম্পারেটিভলি ছোট। এখানে একটা আছে, আমি ওই যে নিজে তৈরি করছিলাম এবিসি কেমিক্যাল, এটা দিই। এটা সম্ভবত কারণ ওইটা তো লিস্টেড কোম্পানি, অনেক বেশি হচ্ছে ইয়ে আছে, হ্যাঁ, অনেক বেশি। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। ফর ফর স্যার। ফর এয়ার অ্যানালাইসিস, অ্যানালাইসিস, হ্যাঁ। তাহলে আমি এআই অ্যানালাইসিস জন্য এটা করলাম, কারণ এখানে আমি যে ক্লাস নেওয়ার সময় অনেক কিছু নতুন লিখি, এই কারণে এটা সরাই দিলাম। মানে আমি চাচ্ছি যে যাতে করে ইয়ে হয় আপনার, এখানে একটা আপনার ইয়ে তুলে দেই, একটা, এই শিটগুলো লাগবে না, ট্রায়াল ব্যালেন্সটা আমাদের লাগবে না, কারণ আমি তো তুলবো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, আমি এটা যেটা করব, সরি, এনাবল এডিটিং, আমি এই যে যেটা করতে চাচ্ছি যে ট্রায়াল ব্যালেন্সটা লাগবে না, কারণ ট্রায়াল ব্যালেন্স তো সে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তুলবো বলছি। আমি তো এই জন্য এই যে অ্যানালাইসিস করছিলাম এটা দরকার নেই, শিটটা ডিলিট করে দিই। হ্যাঁ, এইটাও ডিলিট করে দিই, এটা ডিলিট করি,
একটা ট্রায়াল ব্যালেন্সটা ডিলিট করলাম, এটাও ডিলিট করলাম, কারণ এটা আমার লাগবে না। হ্যাঁ, আমার লাগবে হচ্ছে কি কি, আমি দিব ব্যালেন্স শিট, ইনকাম, প্রফিট অ্যান্ড লস, ইকুইটি স্টেটমেন্ট, চেঞ্জ ইন ইকুইটি, ক্যাশ ফ্লো এবং নোটগুলা। তাহলে এখন আমার এটা রেডি হয়ে গেছে। সো আমি এখন এইটাকেই এখন নিব, মানে ওইখানে দেখলাম যে ওই অ্যানুয়াল রিপোর্ট দিয়েছি, তো অনেক বড় একটা অ্যানুয়াল রিপোর্ট দিয়েছি, এত বড় অ্যানুয়াল রিপোর্ট ওর জন্য একটু কঠিন হচ্ছে। তো সে কি করলো, সে আমাকে বলে দিল যে ভাই তুমি একটু এই ইয়ে করো, মানে সংক্ষিপ্ত করে দাও। তার মানে এত বড় লোড ও নিতে পারছে না, ঠিক আছে, এআই এর কিছু লিমিটেশন থাকে। তো আমি তাহলে দেখলাম যে আমরা এখানে নতুন করে আমরা এটা তৈরি করলাম, যেটা হচ্ছে কপি। এখন যে দেখি আমরা এই কপিটা সে নিবে কিনা। সো যখন আপনি পেইড কিনবেন তখন তো আসলে হুম, আমি এটা ক্লোজ করছি, আমি এটা আবার পেস্ট করি। পেইড যখন কিনবেন বেশি টাকা দিয়ে, তখন তো আরো বেশি আপনি অ্যানালাইটিক্যাল বেশি জিনিস পাবেন। আচ্ছা, তাহলে আমি এখানে এবিসি কেমিক্যালস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তুললাম, আর যে প্রম্পটটা ছিল ওই প্রম্পটটা আবার নিয়ে আসি। প্রম্পটটা হচ্ছে দিস ওয়াজ আওয়ার প্রম্পট। আমি এইটা দিয়ে দেখি যে সেটা অ্যাকসেপ্ট করে কিনা। ওকে, সো নাও এটা তুলে দিলাম, দেখি এবার কি বলে। আমি আজকে সকালে ফাইন্যান্স অ্যাক্টের উপরে আমার কন্টেন্ট দিয়ে আমি একটা প্রেজেন্টেশন বানাচ্ছিলাম, সেটাও কিন্তু দেখেন এখানে যে আউটপুট আকারে লাস্ট দেয়া আছে, যে আমি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে এখানে তুলেছিলাম আমাদের ফার্মের ইয়েতে। এখন প্রবলেমটা হচ্ছে যে আপনি তৈরি করলেন, কিন্তু আপনি যদি নিজে এটার এক্সপার্ট না হন, না জানেন, তাহলে কিন্তু ভুল দিলে আপনি ভুল রেফারেন্স দিয়ে দিবেন। তখন যিনি ধরেন আপনাকে আপনি এআই ইউজ জানেন, কিন্তু আপনি আইএসআইএফআরএস ভালো জানেন না, তখন যেটা হবে, আপনি যদি এআই দিয়ে একটা জিনিস তৈরি করে আমাকে দেন, আমি কিন্তু বুঝে ফেলবো যে এটা পুরোপুরি আপনার হচ্ছে এআই দিয়ে ইউজ করছেন, আপনার নলেজ নেই। একটু আগে দেখেন আমি প্রম্পট লেখার সময় দেখলাম যে ও যেটা সাজেস্ট করছে ওইখানে ভুলে বা টেকনিক্যাল কারণে সে আইএফআরএস এর জিনিসগুলো দেয়নি, শুধু আইএস তুলে দিয়েছে। সো আমি তো জানি যে কোন আইএফআরএস গুলো অ্যাপ্লিকেবল আছে। আমি কুইকলি হেল্প নিলাম, লিস্টটা তৈরি করলাম, কিন্তু আমাকে জানতে হবে, এটা একটা এক্সাম্পল দেখালাম, এরকম কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আমাকে আছে এটা জানতে হবে। কখনো কখনো ছোট কোম্পানি হলে যদি আইএফআরএস ফর এসএমই অ্যাপ্লিকেবল হয় সেটা জানতে হবে। সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে আসলে না জানলে যে প্রবলেমটা হবে, যে আপনি জানবেন কিন্তু আপনার এই দেখেন সে কিন্তু অলরেডি কম্প্রিহেন্সিভ একটা রিভিউ করলো। কি করলো যে নাও আই হ্যাভ, এখানে সে প্রথম লিখলো নাও আই হ্যাভ কম্প্রিহেন্সিভ ডেটা, লেট মি প্রডিউস দ্য আইএফআরএস কমপ্লায়েন্ট রিপোর্ট। এখানে সে কি করলো, এই টোটাল সে একটা দেখেন তৈরি করে আমাদেরকে, এখনো কাজ করছে, এখন শেষ করে নাই। সো এটা আগাক, আমরা এইটার কপিটা দেখে বোঝার চেষ্টা করব যে সে কোনগুলো কমপ্লায়েন্ট, কোন কোন নন কমপ্লায়েন্ট, সেটা আমাদের তৈরি করে দিচ্ছে। এখনো কাজ চলতেছে। ক্লডের পেইডটা হচ্ছে আপনার সবচেয়ে বেস্ট, কারণ হচ্ছে যে আইএসআইএফআরএস এর জন্য, মানে এই ধরনের অ্যাকাউন্টেন্টের জন্য ক্লড বেশি ভালো হয় অন্যগুলোর থেকে। চ্যাট জিপিটি জেনারেল হিসেবেও কিন্তু অনেকটাই আপনাকে ফ্রি ভার্সনে অনেক কিছু দেবে, বাট ক্লডটা ইজ মোর ইয়ে। এ দেখেন সে কিন্তু এই যে ইস্যুস বলে দিচ্ছে যে কোন কোন আইএস 1 এর রিলেভেন্ট প্যারা, এখানে প্যারা নাম্বার দেয়া আছে। আইএস একটু মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, আইএস এর এসটা একটু প্রবলেম হচ্ছে। আইএস এর হচ্ছে প্যারা 38 এর এ এবং প্যারা 49। তো আমি এটা খালি চোখ বুঝে আমরা এটা করব না, আমরা আইএসআইএফআরএস এর 38 এর এ এবং 49টা চেক করব, এইভাবে আমরা জিনিসটা দেখতে হবে। আইএস 7 এর কি কি করছে, কোন কোন প্যারাগুলো কি রিকোয়ারমেন্ট আছে কি নাই, সেগুলো ক্লিয়ার করে দিছে। এখনো কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটু সময় নেয়। তো স্যার এখন এটা এটা কি বললেন স্যার নাম এটার, মানে চ্যাট জিপিটি তো এটা না, এটা এটা ক্লড ক্লড। হুম প্লট। হুম। স্পেলিংটা কি? সিএল, এই যে আমি দেখাই আপনাকে, চেহারাটা দেখাই, দাঁড়ান এক সেকেন্ড। CLAUD। CLAUD, ক্লড। চেহারাটা তো বুঝছেন, ক্লডের সিগন্যালটা হচ্ছে এটা, আপনারা একটু দেখেন সামনে, এই যে এটা হচ্ছে ওদের ইয়ে, এই যে এটা হচ্ছে এই যে ক্লড, এই যে ক্লড দেখতে পাচ্ছেন না, CLAUD ক্লড। আর ইয়েটা হচ্ছে যে আপনার লোগোটা তো বুঝতে পারছেন। এক একটা এখন আইএস এক থেকে
1 থেকে শুরু করে আইএস 19 পর্যন্ত আসছে, আইএস 21 দেখছি এখন। হ্যাঁ বলেন প্লিজ। আইএস 23 চেক করছে, মানে গ্র্যাজুয়ালি সে সবগুলা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে আপনার হচ্ছে আইএস আইএফআরএস এর কমপ্লাই করছে সে। স্যার এইটা এই প্লট দিয়ে করলে স্যার চেক করা লাগে অনেক সময়, আপনার হ্যাঁ অবশ্যই মিসিং অবশ্যই। থাকে, অনেক কিছু ওরা দেয় না, হ্যাঁ মানে হ্যাঁ তা তো কিন্তু বটেই। অনেক বেনিফিট পাওয়া যায় স্যার এটার থেকে। হ্যাঁ আপনি যেটা সুবিধা হয় সেটা হচ্ছে, আমি আপনাকে বলি, হ্যাঁ বিষয়টা এরকম যে আপনি হাঁটা বেস্ট। আপনি আপনি রমনায় হাঁটবেন বা আপনি রাস্তায় হাঁটবেন, আপনি একটা জায়গায়, সারা পৃথিবীতে মানুষ কি করে, আপনি হেঁটে একটা জায়গা থেকে একটা জায়গায় যাবেন, ফিজিক্যাল এক্সারসাইজ হবে, আপনার ভালো থাকবে। কারণ হাঁটতে যে সময় লাগে এই কারণেই না যানবাহন আবিষ্কার হয়েছে, আপনি তখন এটা ইউজ করেন। এখন যদি আপনি হাঁটতে না হাঁটতে হাঁটাই ভুলে যান, আপনি ধরেন এমন হয় যে আপনার বাসার ড্রয়িং রুম থেকে আপনার হুইল চেয়ার বা কিছুতে করে লিফটে নেমে গাড়িতে উঠে গেলেন, তাহলে এক সময় তো আপনি হাঁটাই ভুলে যাবেন। যারা রোগী থাকে তারা যদি বিছনায় শুয়ে থাকতে থাকতে এক সময় বেডশোর হয়ে যায়, এবং ওর পরবর্তীকালে অনেক রোগীর বিভিন্ন সময় বেডে চলে যায়, আপনার 10, 15, 20 দিন, ইভেন 1 মাস 1.5 মাস পরে হাঁটাটাই ভুলে যায়। সো কোশ্চেনটা হচ্ছে যে আসলে তো নলেজের বিকল্প নলেজ, মানে আপনার জানার কোনো বিকল্প নেই, কিন্তু আপনি এই টেকনোলজির যুগে আপনি আইএস আইএফআরএস সব জানেন। এইটা পড়ে পড়ে প্রত্যেকটা সেকশন ধরে অ্যানালাইসিস করবার যে সময় লাগে, সেই সময়টাকে হেল্প করার জন্য এআই কে আপনার সাপোর্টিং টুল হিসেবে নিচ্ছেন। কিন্তু ওর উপরে যদি চোখ বুজে বিশ্বাস করেন, তাহলে তো আপনি আপনার এক্সপার্টাইজটাকে তাহলে এক সময় চলে যাবে। এই কারণে এআই যা কিছুই করুক না কেন, এর ভিতরে হিউম্যান টাচ থাকবে। হ্যাঁ, সো এই দেখেন সে এখন পুরো একটা রিপোর্ট করতেছে। স্যার প্লট এটা কি কিনে ব্যবহার করতে হবে না ফ্রি ভার্সন? ভিউ করা যাবে। এটা ফ্রিও পাওয়া যায়, আবার কিনেও করা যায়। আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে আপনার $20 পার, $20 মান্থে কস্ট। হ্যাঁ, আমরা অনেকগুলো লাইসেন্স কেনা আছে ডিফারেন্ট ডিফারেন্ট, চ্যাট জিপিটি বা ইয়ের, বাট $20, এটা $100 আরো ভালো হইতো। হ্যাঁ, আমার এত লাগে না দেখে $20 থেকে এটা করছি। আর এটা কি শেয়ার ইউজ করা যায়? যে জি এই স্যার। যে একজন কিনলো, দুই তিনজন চালানো, এরকম যদি চালানো যায়? যদি আপনি ওই যে কোনো একটা ইমেল অ্যাড্রেস থেকে কিনবেন, তো ওই ইমেল জি অ্যাড্রেসের পাসওয়ার্ড শেয়ার করলে আপনি করতে পারবেন, বাট জি জি। এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে করতে গেলে যে ডিভাইস থেকে আপনি করছেন ওইখানে আপনার পারমিশন যাবে। যেমন জিমেইলে আপনি একটা জিমেইলে একটা ডিভাইস থেকে ঢুকলে পরবর্তীকালে আরেকটা ডিভাইসে ঢুকলে ওইখানে একটা ইয়ে আসে না যে আপনি কি আরেকটা কোড ডিভাইস থেকে আসে। ট্রাই করছেন, সিকিউরিটি ওখানে সিকিউরিটি একটা কোড। কনফার্মেশন মেইল আসে। রাইট রাইট, সেটা দিয়ে আপনি করবেন। এখন দেখেন কত ডিটেইল করে সে জিনিসটা করলো। আপনি দেখেন, এখন যদি আপনি আপনার যে প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি এখানে আইএসআইএফআরএস আমার সাথে পড়বেন বা অন্যদের সাথে শিখবেন, শেখার পরে আইএসআইএফআরএস এর নলেজটা তো থাকতেই হবে। থাকার পরে আপনি যখন এই যেমন ধরেন ইসিএল বলছে, এখন ইসিএলই আপনি জানেন না, তাহলে এই রিপোর্টটা তো আপনার কোনো ভ্যালুয়েবল না। আমি এখন ব্যাংকের, বাংলাদেশের অগ্রণী ব্যাংক, তারপর হচ্ছে জনতা ব্যাংক, তারপরে হচ্ছে এর আগে কাজ করেছিলাম হচ্ছে সিটিজেন ব্যাংক, এখানে আপনার আইএফআরএস 9 নিয়ে প্রেজেন্টেশন দিচ্ছি এবং এই ইসিএল প্রভিশন নিয়ে কাজ করছি। এখন আপনি এই রিপোর্ট আপনার কাছে জিরো, যদি আপনি এই ইসিএলটা না জানেন, তাহলে আপনি চিন্তা করেন তাহলে জানার কোনো বিকল্প আছে? আমি এখানে যে ইএসজি ডিসক্লোজারের কথা বললো, এখন ইএসজি ডিসক্লোজারের জন্য এখন যে নতুন করে আইএফআরএস S1 S2 আসছে, এটা যে জয়েন্ট প্রজেক্ট অফ আইএফআরএস এবং হচ্ছে গ্লোবাল যে রিপোর্টিং, সাস্টেনেবিলিটি রিপোর্টিং বডিগুলোর যে 8টা বডির কম্বাইন্ড একটা বডিতে আইএফআরএস S1 S2 আসছে, এটা আপনি না জানলে কিন্তু এখানে আপনি কিভাবে বুঝবেন? তার মানে আপনাকে আসলে দুইটাই লাগবে। এখন দেখেন এই সমস্ত রিপোর্টটা করলো, আমাকে কি হিসাবে এখানে ইয়ে করলো, টেকনিক্যাল রিভিউয়ার পার্টনার, যেহেতু আমি জানে যে আমি প্র্যাকটিসিং চার্টার অ্যাকাউন্টেন্ট, আমার সম্পর্কে জানে, অ্যাক্টিং অ্যাজ এ এঙ্গেজমেন্ট কোয়ালিটি রিভিউয়ার, মানে আমি একদম টপ লেভেল থেকে রিভিউ করছি। And আপনি তো আর এই লেভেলে রিভিউ করবেন না, আপনাকে প্রথম হচ্ছে আইএসআইএফআর জানতে হবে। আর একটা কাজ আপনারা সিম্পলি করতে পারেন, এটা তো দেখালাম অ্যাডভান্স লেভেল একটা জিনিস দেখালাম, এটা আমি নামায় রাখবো, কারণ এটা আমি এটা ইউজ করব, এটা দেখবো, পড়বো, ভুলগুলো দেখবো, এটা আমি দেখবো। বাট আপনারা সিম্পলিফাইড করবার জন্য, যেমন আপনার ক্লাসের প্রিপারেশনের জন্য যে কাজটা করতে পারেন, সেটাও কিন্তু আপনাকে আসলে ইয়ে করতে হবে, মানে আপনার নিজের নলেজ থাকতে হবে। আদারওয়াইজ এটা ভেরি ডিফিকাল্ট, যে আপনি যদি নলেজের বিকল্প নলেজ, আপনি যদি এটা না জেনে শুরু করেন তাহলে কিন্তু বিপদ।
তা আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে, একটা প্রশ্ন করতে পারি? বলেন প্লিজ। স্যার, এই যে অ্যানালাইসিস গুলো, আমি এর আগে একটা ওয়ার্কশপ করেছিলাম আপনার এর উপরে, ঢাকা ভার্সিটির হুম। করছিলেন ওইটা, জি জি। ছিলাম, অ্যাটেন্ড ছিলাম। আলহামদুলিল্লাহ নিজেই করছি এখন। হুম তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আদার্স ডাটাগুলো অ্যানালিসিস করার পরে হুম আমরা তো ওখান থেকে অনেক কিছু বুঝতে পারি না, যেহেতু ওই লেভেলের এখনো আমরা না। হুম হুম। সেক্ষেত্রে প্রেজেন্টেশন করার ক্ষেত্রে একটু সমস্যা হয়। হ্যাঁ রেশিও টেশিও গুলো আর কি, কোনটা রিস্ক, কোনটা রিস্ক ফ্যাক্টর, হ্যাঁ কোনটা ওখানে হ্যাঁ ইয়ে করতে হ্যাঁ হবে, এগুলো হ্যাঁ আর কি একটু গ্যাপ আছে এখনো। হ্যাঁ। জি এই কারণে তো আপনি এআই দিয়ে এটা করায় ফেলতে পারবেন, যেহেতু এখানে আপনি এই যে প্রম্পট শিখাই দিলাম, আপনি হয়তো এত ভালো প্রম্পট না হলে কাছাকাছি লেভেলের প্রম্পট আপনি বানায় ফেলতে পারবেন, কিন্তু জি জি, হচ্ছে আলহামদুলিল্লাহ স্যার। প্রম্পট লিখে অ্যানালাইসিস করলে তো লাভ হবে না যদি আপনি আইএসআইএফআরএসটা একদমই না জানেন, একদমই না জানেন। জি সো জি আমার জি সাজেশন হচ্ছে যে এইটা আমি আপনাদেরকে দেখালাম, বাট এই লেভেলের আগে রেদার আপনারা এইভাবে ট্রাই করেন, যেহেতু চ্যাট জিপিটি ফ্রি আছে, আপনি এইখানেই দেখেন, আমি আপনাকে দেখাই কিভাবে ট্রাই করবেন। আপনারা IS-1 নিয়ে লিখবেন, এখানে IS-1 নিয়ে লিখবেন যে IS-1 ভার্সেস, সিম্পল, আপনি অত টেকনিক্যাল দরকার নেই, IFRS 18, এই যে লিখলেন, হ্যাঁ। তারপরে এইটা দেওয়ার পর দেখেন এটা কিন্তু একটা সে কিছু দিবে, হ্যাঁ। এইভাবে ছোট ছোট করে আগে লার্নিংটা করেন। জি জি এই দেখেন আপনি লিখলেন যে IS-1 প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ভার্সেস IFRS 18 প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার ইন ফাইন্যান্সিয়াল রিপোর্ট, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তার মানে IS-1ই কিন্তু IFRS 18-এ আসছে, কিন্তু আমি জানতে চাচ্ছি যে কোথায় কোথায় ডিফারেন্সটা তৈরি হবে। আমার একাধিক ভিডিও আছে, ওই ভিডিওর বিকল্প কিন্তু এই চ্যাট জিপিটি আপনাকে দিতে পারবে না, কারণ ওইটা আমার পুরো IS-1টা আলহামদুলিল্লাহ অন্তত অন্তত 20 বার পড়তে হয়েছে বিভিন্ন সময় IS-1। IFRS 18ও অন্তত 4-5 বার পড়ে ফেলছি অলরেডি, একই জিনিস বারবার পড়ছি, এবং এইটা নিয়ে গত 20-25 বছর কাজ করার পর পর আমি যে বাংলাদেশ থেকে যেটাকে সাফা, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট, 8টা দেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, এদের যে অর্গানাইজেশন সাফা, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট, সেইখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটিতে। তো সেইখান থেকে যে নলেজ আসে, আমি যে কাজ করি, দীর্ঘদিন পড়াই, আপনারা প্রত্যেকটা ক্লাস নেওয়ার আগে আরেকবার রিডু করি। আমাকে এই যে দেখেন বিভিন্ন, একটু আগে দেখালাম যে একটা কোম্পানির একজন একজন মানে সিএফও, ফাইন্যান্সের প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, উনি একটা টেকনিক্যাল সাপোর্ট চেলেন, সেইটা আমি IS-IFRS দিয়ে চেক করলাম, করার পরে আমি চ্যাট জিপিটি ইউজ করে ক্রস করলাম যে আমি ভুল করছি কিনা, তারপরে তাকে একটা রিপোর্ট বানিয়ে দিলাম। তো এই কাজগুলো করতে করতে এক্সপার্ট তৈরি হয়েছে। আপনি তো একদিনে আমার মতো হইতে পারবেন না, বাট মানে হওয়াটা কঠিন, একদিনে না, কিন্তু অনেক ভালো, আমার থেকে অনেক ভালো করতে পারবেন, কিন্তু সময়টা দিতে হবে। সেই কারণে দেখেন এই যে IS-1-এ দেখেন এখানে প্রথম হচ্ছে ডিফারেন্স কি, অবজেক্টিভ, জেনারেল জেনারেল প্রেজেন্টেশন রিকোয়ারমেন্ট ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এনহ্যান্স, এই দেখেন এই জায়গাটাতে একটু আগে বললাম যে IASC, এটা ছিল IASCর প্রোডাক্ট, এটা ছিল কি IASCর প্রোডাক্ট, IASCর প্রোডাক্ট, আর এটা হচ্ছে এসবির প্রোডাক্ট। IASCটার আমরা বারবার করে এনহ্যান্স করছি, মানে প্রতি বছর বা 2-3 বছর পর পর IS-1 আপডেট হয়েছে, কিন্তু এটাকে মেজর একটা প্যারাডাইম শিফট করে IFRS 18 আসছে। সেই জন্য কি বলছে দেখেন, এই যে এখন যেহেতু জয়েন্ট প্রজেক্ট আমেরিকান স্ট্যান্ডার্ড বোর্ড, এই জন্য কি বলছে খেয়াল করেন, যে জেনারেল প্রেজেন্টেশন অফ রিকোয়ারমেন্ট ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর এনহ্যান্স প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার উইথ ইমপ্রুভড কম্পারেবিলিটি, এখানে কম্পারেবিলিটি ইমপ্রুভ করছে, ইফেক্টিভ ফ্রম আনটিল IFRS 18 বিকাম ইফেক্টিভ। তার মানে এখানে IS-1-এর কথা কি বললো, যে IS-1 অলরেডি 73 সাল থেকে চলতেছে, বাট কতদিন পর্যন্ত চলবে, ততদিন পর্যন্ত চলবে যতদিন হচ্ছে IFRS 18 এটাকে রিপ্লেস করবে। অ্যান্ড IFRS 18 কবে, ম্যান্ডেটরি অ্যানুয়াল পিরিয়ড বিগিনিং অন অর আফটার জানুয়ারি 2027। তার মানে আমরা যারা জুলাই কোম্পানি আছে, জুলাই টু জুন, তাদের শুরু হবে হচ্ছে 1 জুলাই 2027। যেসব কোম্পানিগুলো ডিসেম্বর এয়ার এন্ড, তাদের শুরু হবে 1 জানুয়ারি 2027। তাহলে এটা আমরা বুঝতে পারলাম এটা। এরপরে হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট লস, এটা হচ্ছে ফ্লেক্সিবল প্রেজেন্টেশন, এখানে আপনার এক একজন এক একভাবে করে, আর এখানে হচ্ছে ম্যান্ডেটরি ক্যাটাগরি সাবটোটাল করে দিছে। ম্যানেজমেন্ট ডিফাইন পারফরমেন্স মেজর, এখানে স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট ছিল না। এখন আপনার কথা হচ্ছে যে আপনি যে ম্যানেজমেন্ট ডিফাইন পারফরমেন্স মেজরটাই জানেন না, তাহলে তো আপনার জন্য ডিফিকাল্ট। সো সেইটা হচ্ছে আমি আপনাদের, আমার ইয়েতে একটা সুবিধা হচ্ছে আপনাদের জন্য, আজকে যে ক্লাসে এখানে
59 জন 58 জন আছেন, এই মানুষগুলোর জন্য সুবিধা হচ্ছে যে এই যে ক্লাসটা আমি আজকে রেকর্ডেডটা আপনারা পাবেন, এটা বারবার বারবার করে দেখবেন, দেখে খুঁজবেন যে এই রিলেটেড ভিডিওগুলো, এই রিলেটেড লেকচারগুলো কোথায় আছে। তো ইন্ডিয়ান পাবেন, পাকিস্তানি পাবেন, ওদেরটা বোঝাতো ভাষার কারণে একটু কঠিন। যদি আমারটা নিয়ে আমার মতো করে, মানে আমার সাথে যেহেতু আপনাদের অলরেডি এখানে যারা আছেন ক্লাস করছি, আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছেন, আমি একটু ইজিভাবে কথা বলার চেষ্টা করি। সো এই এমপিএম, ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স কি বোঝায়, এটা কিন্তু আমার ভিডিওতে অলরেডি আছে। সো আপনারা যদি এইটা সার্চ করেন তাহলে IS 1 এর সাথে সাথে IFRS 18ও কিন্তু শিখতে পারবেন। তাহলে আগে আপনাকে এমপিএম না বুঝে, এটার ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট IS 1 এ ছিল না, আর কম্প্রিহেন্সিভ রিকোয়ারমেন্ট আছে IFRS 18 এটা তো বুঝবেন না। অপারেটিং প্রফিট নামে কোনো নট ডিফাইন ইন IS 1, বাট ম্যান্ডেটরি অপারেটিং সাবটোটাল হচ্ছে আকারে আছে হচ্ছে IFRS 18-এ। অ্যাগ্রিগেশন অ্যান্ড ডিসএগ্রিগেশন, মানে অ্যাগ্রিগেশন মানে সব যোগ করে একসাথে দেখানো, আর ডিসএগ্রিগেশন মানে সেপারেট করা। এটা হচ্ছে জেনারেল গাইডলাইন ছিল, এখানে সিগনিফিকেন্টলি এনহ্যান্স গাইডলাইন স্পেসিফিক করা আছে এখানে। তো এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার করা আছে নোটস। এটা লিমিটেড গাইডেন্স ছিল, এই নোটগুলো বেটার স্ট্রাকচার অ্যান্ড অর্গানাইজ ডিসক্লোজার। তারপরে এখানে কি বললো, IFRS 18-এ মেজর চেঞ্জ কি আসছে, এখানে বলছে যে ম্যান্ডেটরি ক্যাটাগরিজ ইন দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এখানে অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং। আপনারা খেয়াল করেছেন যে IS 7 অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেভাবে সাজানো থাকে, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, সেই রকম ভাবেই IFRS 18 কিন্তু ইনকাম স্টেটমেন্টকে ওই ফরম্যাটে নিয়ে গেছে। সো এরপর ইনকাম ট্যাক্সের পেইড, ডিসকন্টিনিউ অপারেশন থাকতেও পারে, নাও থাকতে পারে, এই হচ্ছে ক্যাটাগরি। ম্যান্ডেটরি অপারেটিং প্রফিট, ইয়েস, IS 1 ডিড নট ডিফাইন অপারেটিং প্রফিট। IS 1-এ আসলে আমরা এক একজন এক একভাবে করেছি, এটা সবগুলোই ঠিক ছিল, বাট IFRS 18-এ বলছে যে অপারেটিং প্রফিট নামে একটা সাবটোটাল দেখাতে হবে, এবং সেটার স্পেসিফিক রিকোয়ারমেন্ট এবং ডেফিনেশন ইনকর্পোরেটেড আছে IFRS 18-এ। ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্সটা কি, এর ভিতরে কি কি থাকে, অ্যাডজাস্টেড ইবিকটা, একটু আগে একজন বললেন, এখন অ্যাডজাস্টেড ইবিকটা আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন, অ্যালাউন্স, এই ইবিকটাই যদি না জানেন তাহলে এইটা জেনে তো আসলে লাভ হবে না। সো এখন আমি আপনাকে বলবো যে এরকম একটা জিনিস যদি করতে যে আপনার কোনো টার্মিনোলজি না জানেন, সেই ইবিকটাই আবার আপনি কপি করেন না ভাই, বা চ্যাটজিপিটিকে আস্ক করেন। এই যে ইবিকটা যে আসলো, এই ইবিকটার উপরেই আস্কিং চ্যাটজিপিটি করলেই কিন্তু সে আপনাকে বলে দিবে। এই যে দেখেন এখানে চলে আসছে ইবিকটা, তাহলে আপনি ইবিকটা যদি কি, এটা দেখেন এভাবে করে আপনি পরের ধাপে যান, সে আপনাকে বলে দিবে যে হোয়াট ইজ ইবিক, ইবিকটা কি। ঠিক আছে, নিচে আসতেছে কিন্তু, হ্যাঁ? এটার পরে আপনার এখানে আসবে এই যে ইবিকটা হচ্ছে দেখেন আমি যে পড়াই সিএ, সিএমএ, এসএসসিএ বা প্রফেশনালদের পড়াই, এই কারণে ও কিন্তু ধরেই নিচ্ছে যে আমার রেফারেন্সটা এলোমেলো দিলে হবে না। এই যে আমরা এইখানে IS 1, IFRS 18 এর আলোচনা শুরু শেষ, এরপরে দেখেন ইবিকটা বলছে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন। হ্যাঁ, এখানে কি ইট ইজ নট IFRS প্রেফারেন্স মেজর দ্যাট দ্য ইন্ডিকেটস অফ দ্য কোম্পানিজ অপারেটিং পারফরমেন্স বিফোর ইফেক্ট অফ ইন্টারেস্ট। এটা মানে এখন হচ্ছে যে আপনার এই IFRS এর এটা এইভাবে রিকোয়ারমেন্ট নাই, কিন্তু ওই ম্যানেজমেন্ট অনেক সময় তাদের অ্যানুয়াল রিপোর্টে বা তারা হচ্ছে আলাদাভাবে দেখায়। MBMটা যদি না বুঝেন, মানে ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজর, তাহলে ইবিকটা তারা কেন করে সেটা আপনি বুঝবেন না। তো ইবিকটা করে হচ্ছে তাদের একটা এই ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আমরা ইনকাম স্টেটমেন্ট করি না, ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন ইজ এ নন ক্যাশ এক্সপেন্ডিচার। তো ম্যানেজমেন্ট জানতে চায় যে আমার প্রফিট যেটা হয়েছে 100 টাকা, এই 100 টাকার ভিতরে তুমি অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং এ তোমার 100 টাকা প্রফিট যে তুমি দেখাচ্ছ বিডিটি 100, এই 100 করার সময় তুমি কিন্তু বাদ দিয়েছো ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন ইজ এ নন ক্যাশ এক্সপেন্ডিচার, তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাড করে 5 টাকা করলে ক্যাশ প্রফিট কত হয়েছে এটা ম্যানেজমেন্ট জানতে চায়। তো এই জন্যই ম্যানেজমেন্ট কিন্তু এই ইবিকটা, ইবিটা এগুলো সে জানতে চায়। যেহেতু সে জানতে চায়, তো সেগুলো তাদের অ্যানুয়াল রিপোর্টে দেখায়। যেমন ধরেন আমি যদি দেখাই আপনাকে একটা মিনিট, স্কোয়ার কি করে দেখেন, জাস্ট এ মিনিট, আপনারা হয়তো ভালো লাগতে পারে এখানে। স্কোয়ার বা অন্য একটা লিস্টেড কোম্পানি যদি আমি দেখাই, তাহলে দেখবেন যে তাদের অ্যানুয়াল রিপোর্ট কেমন হয়। এই দেখেন একটা অ্যানুয়াল রিপোর্ট দেখালাম, তারা দেখবেন অনেক আগের থেকেই
তাদের এই যে দেখেন এখানে একটা ইনফরমেশন দিচ্ছে কি দেখা যাচ্ছে এখানে স্কোয়ারের অ্যানুয়াল রিপোর্ট। জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে দেখেন এখানে সে কি কি দেখালো তার কিন্তু ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফরমেন্স মেজরের আমাদের অ্যানুয়াল ইনকাম, আমাদের যে অডিট স্কোপ বা আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আগে কিন্তু অ্যানুয়াল রিপোর্টে যেটা দেখাচ্ছে এটা রিকনসিলিয়েশন করার কোনো প্রয়োজন ছিল না, অর্থাৎ এইটা যে সে দেখাচ্ছে এটা ভুল দেখাচ্ছে এটা ঠিক দেখাচ্ছে এটা আমাদের স্কোপের বাইরে ছিল। এখন বলতেছে যে ম্যানেজমেন্ট যে কোনোভাবেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে পোর্শনগুলো আলাদাভাবে হাইলাইট করে দেখায় এবং রিকনসিলিয়েশন করে ওইটা যেন উল্টাপাল্টা করে এবং এটার জন্য মিস রিপ্রেজেন্টেশন না হয়ে আমাদের ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কনফিউজ না হয়, সেই কারণে এটাও আমাদের চেক করে দেখতে হবে। তারা রেভিনিউর ভিতরে ডোমেস্টিক রেভিনিউ, এক্সপোর্ট রেভিনিউ, প্রফিট আফটার ট্যাক্স, ডিভিডেন্ড পে আউট, ইপিএস, এনএভি, এনওসিএফ মানে নন নেট অপারেটিং ক্যাশ ফ্লো, এইগুলো যে দেখিয়েছে। তারপরে তারা বলছে যে এই কোম্পানির জিরো ব্যাংক লোন, তারা ব্যাংক লোন ইউজ করে না, ডিভিডেন্ড নন স্টপ দিচ্ছে 1995 সাল থেকে, তাদের ক্রেডিট রেটিং ক্রিসেল দিয়ে করায় ট্রিপল এ। তো এই ধরনের এইগুলো যে রিপোর্টিংটা করে এই যে ম্যানেজমেন্ট ডিফাইন পারফরমেন্স মেজর, তারা যে বিভিন্ন রকম মেজর দেখায়, তো সেইটাকে যদি আমরা যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের চেক করে দেখব, এটাই হচ্ছে ম্যানেজমেন্ট ডিফাইন পারফরমেন্স রিকোয়ারমেন্ট ইন আইএফআরএস আপনার 18। তো আইএফআরএস 18 যেহেতু এই যে ম্যান্ডেটরি ম্যানেজমেন্ট ডিফাইন পারফরমেন্স মেজরটা চেক করতে বসে, সো এক এক প্রতিষ্ঠান এক একভাবে তাদের বিভিন্ন অ্যাডজাস্টেড ইবিটা, কোর প্রফিট, আন্ডারলাইং আর্নিংস, হ্যাঁ, তারপর হচ্ছে নর্মালাইজ প্রফিট, তারপর এইগুলো সে দেখায়, ওগুলো আমাদের চেক করতে হবে। তারপরে কি আইএফআরএস 18 এ বেটার এগ্রিগেশন এন্ড ডিসএগ্রিগেশন। আইএফআরএস 18 প্রোভাইড ডিটেইল গাইডলাইন অন ম্যাটেরিয়াল ক্লাসেস, মানে কতগুলো আইটেমের ম্যাটেরিয়াল, আপনার এখানে ক্লাসগুলো কি ইমমেটেরিয়াল, ম্যাটেরিয়াল ইমমেটেরিয়াল, কিন্তু এটা মানে হচ্ছে যে আপনি যে ডিসিশনটা অমিশন হইলে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের দেখে ডিসিশন নিতে অসুবিধা হবে সেটাই ম্যাটেরিয়ালটি বলে। সো ম্যাটেরিয়াল কতগুলো ক্লাস করা যায়, সিমিলার ক্যারেক্টারিস্টিক্সের জিনিসগুলো একসাথে আনবেন, ডিসিমিলার আইটেমগুলো ভিন্নভাবে প্রেজেন্টেশন করবেন, মিনিংফুল লাইনগুলো যেন হয়, আপনি যে হেডলাইন দিবেন এটা যেন ডিস্টর্টেড বা কনফিউজিং না হয়, মিনিংফুল হয়। বেটার অর্গানাইজেশন নোট, আপনার রিকোয়ারমেন্ট অফ আইএস ওয়ানে ছিল হচ্ছে এই আইএস ওয়ানে দেখেন আইএস ওয়ান স্টিল কন্টিনিউ রিকোয়ারমেন্ট রিলেটিং টু গোয়িং কনসার্ন, ফেয়ার প্রেজেন্টেশন, অ্যাক্রুয়াল বেসিস, ম্যাটেরিয়ালিটি, অফসেট প্রহিবিশন, অফসেট অফসেট প্রহিবিশন, কম্পারেটিভ ইনফরমেশন 2 বছরের দিতে হয়। এখানে আমরা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কারেন্ট ইয়ার প্রেজেন্ট করি, লাস্ট ইয়ারের কম্পারিজন করতে হয়, ফ্রিকোয়েন্সি অফ রিপোর্টিং প্রতি বছর একবার করতে হয় অ্যাটলিস্ট, এগুলো কিন্তু আইএস ওয়ানে ছিল। এই জিনিসগুলো কিন্তু আইএফআরএস 18 একই আছে। তার মানে এতক্ষণ আমরা দেখলাম যে কোন কোন জিনিসগুলো বেটার হয়েছে আর কোন কোন জিনিসগুলো আইএস ওয়ানেও যা ছিল আইএফআরএস 18এও সিমিলার আছে, সেম আছে, সেই রিকোয়ারমেন্টগুলো এখানে দিল। বোঝা গেল আমার কোশ্চেনটা? বুঝতে পারছেন? এগুলো চেঞ্জ হয়নি। তারপরে কি ট্রানজিশন, আইএফআরএস 18 মাস্ট রিস্টোর কম্পারেটিভ ইনফরমেশন। তার মানে আমি এই যে আইএস ওয়ান অনুযায়ী যেটা করছি আইএফআরএস 18 এ তো লাইন আইটেম চেঞ্জ হবে, তখন আমাকে এটাকে কম্পারেটিভ স্টেটমেন্টে চেঞ্জ করতে হবে। রিক্লাসিফিকেশন প্রফিট আইটেম ইনটু নিউ ক্যাটাগরিজ আর আইডেন্টিফাই অ্যান্ড ডিসক্লোজার এমপিএমস, আপডেট প্রেজেন্টেশন এন্ড নোট ডিসক্লোজার। তার মানে নতুন অনুযায়ী কিন্তু আমাকে সাজাতে হবে। আইএস ওয়ানে ছিল রেভিনিউ সিওজিএস, রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে গ্রস প্রফিট, দেন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ফাইন্যান্স কস্ট, প্রফিট বিফোর ট্যাক্স। আর আইএফআরএস 18 আসতেছে অপারেটিং ক্যাটাগরি, রেভিনিউ, কস্ট অফ সেলস, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা যাবে অপারেটিং এ, অপারেটিং প্রফিট। ইনভেস্টিং হচ্ছে ইনভেস্টমেন্ট থেকে ইনকাম, ফাইন্যান্সিং ক্যাটাগরি, নেট প্রফিট। তার মানে এই প্রেজেন্টেশনটা অনেক সিম্পলিফাইড এবং এক একজন এক একভাবে করতো। কেউ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দিত, কেউ বলতো ওপেক্স, কেউ বলতো হচ্ছে অ্যাডমিন এক্সপেন্স, ফাইন্যান্স এক্সপেন্স, এরকম ভাবে নাম দিত, কেউ মার্কেটিং আলাদা করে দেখাতো। সেইটার একটা ইউনিফর্মিটি ইন দ্য প্রেজেন্টেশন, ইন টাইমস অফ প্রেজেন্টেশন, এরকম ভাবে অপারেটিং ক্যাটাগরি থেকে প্রফিট, অপারেটিং প্রফিট, ইনভেস্টিং ক্যাটাগরি থেকে প্রফিট, অপারেটিং অথবা লসও হতে পারে, ফাইন্যান্সিং ক্যাটাগরি প্রফিট আর লস, এটা আমরা পাবো। এবং ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি এবং ম্যানুফ্যাকচারিং এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাট করে দেওয়া আছে। সো এখন আপনি বলেন এইটা যে এই যে সিম্পলিফাইড এআই ইউজ দেখলাম ইন টার্মস অফ আইএস 1 এবং আইএফআরএস 18,
আবার একটা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তুলে একটা কম্প্রিহেন্সিভ বিশাল রিপোর্ট করলাম, বোথ আর টেকনিক্যাল অ্যান্ড ইয়ে। তো আমি আপনারা যারা আজকের ক্লাসে আমার আমার সাথে করছেন তাদেরকে বলবো, যেহেতু আমি ক্লাসগুলো নিব, অন্যরাও নিবে, ক্লাসের আগে বা ক্লাসের পরে এইভাবে করে ছোট ছোট টুলস ইউজ করে আপনি কিন্তু আইএফআরএস অ্যানালাইসিসটা পড়ালেখাটা চালায় যান। সো আজকের ক্লাসটা কি একটু ডিফারেন্ট মনে হলো না জিনিসটা বোঝার জন্য, বা আপনাদেরকে আমার মতো করে আমি একটু এক্সপ্লেন করলাম যে হাউ টেকনোলজি ক্যান হেল্প টু লার্ন দ্য প্রফেশনাল অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। সো মোটামুটি কি বোঝা গেছে? জি স্যার, আপনার এক্সপ্লেইন স্যার সবসময় খুবই খুবই চমৎকার হয় স্যার। জি। আপনার প্রেজেন্টেশন সবসময় সেপারেট, প্রতিটার সঙ্গে প্রতিটার সঙ্গে মিলে না স্যার, প্রতিটাই আলাদা আলাদা। রাইট রাইট, কারণ কি কিছু শেখার আছে স্যার। হ্যাঁ, আমি চেষ্টা করি যে যেটা আমার অলরেডি রেকর্ডেড আছে ওই চর্বিত চর্বণ যদি আবার পড়াই, ওইটা তো আপনি চাইলে ইউটিউবে খুঁজে দেখতে পারেন। সো নতুন কিছু দেওয়ার যে একটাই, এবং নতুন মানে কি একদম যে আগেরটার সাথে কোনো মিল নেই তা না, আরো এডিশনাল ইনফরমেশন, আরো ইজি করে, আরো অ্যানালিটিক করে, ডিফারেন্ট ডিফারেন্ট। আমি গতকালকে যেটুকু ছিলাম আজকে আর একটু গ্রো করছি। তো আমি চেষ্টা করি আমার গ্রোটা, আমার চিন্তাটাও যেন আমার অডিয়েন্স, আমার যারা সাথে থাকে তারা যেন একটু গ্রো করে। সো আমি মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের মতো ক্লাসটা নিলাম। সো আজকের ক্লাসটা তো আমার 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 1 ঘন্টা 10 মিনিটের ক্লাস মানে অন্য টিচারদের অলমোস্ট 2 ঘন্টার ক্লাস, কারণ আমি তো খুব প্রিসাইজ করে নন স্টপ ভাবে আপনাদেরকে বুঝাই দিই। তো আমি আশা করব যে এই রেকর্ডেড ভিডিওটা এবং আমি আপনাদেরকে এইখানের ক্লাস ম্যাটেরিয়ালগুলো দিয়ে দিলে একটু স্টাডি করবেন। পরবর্তী সময় আমার কিংবা অন্য কোনো আইএফআরএস টিচারের সাথে যখন আপনাদের নেক্সট টাইম দেখা হবে, তখন আপনার IS 1, IFRS 18 দেখলেন, তাহলে এরপর নিশ্চয়ই IS 2 থাকবে, IS 7 থাকবে, IS 8 থাকবে, IFRS 15 থাকবে, IFRS 16 থাকবে। সেটার আমার রেকর্ডেড ভিডিও আছে, ওইটা দেখেন। তারপরে নিজে একটু চ্যাট জিপিটিকে দিয়ে দিয়ে একটু অ্যানালাইসিস করেন। এইভাবে করে আমি আশা করব আপনারা নলেজটাকে এনরিচ করবেন এবং এটাকে সাস্টেনেবল করে মাথার ভিতর রাখবেন, যে না আমি জিনিসটা চর্চার ভিতর রেখে এটা দেখতে চাই। সো উইথ দ্যাট নোট, যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, অথবা স্যার আমি একটু রিক্যাপ করতে চাই স্যার। আপনি ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং প্রুফড যেটা থিওরিটিক্যাল পার্টটা, দুইটা পার্ট এগ্রিগেট করেই একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে দিয়েছে, যেটা সেটা কি আমি থিওরিটিক্যাল যে পার্টটা সেটাকে আমি আলাদাভাবে ওইটা মানে চ্যাট জিপিকে রেকর্ড দিয়ে দেন ওইটা পাওয়ার পরে কি আমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ওই দুইটা জিনিস সাবমিট করতে আমি রেজাল্টটা চাবো, এরকম? ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আপনি ইয়ে করেন, একটু করেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি যে প্রম্পটটা আগে, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনার সাউন্ডটা একটু মানে অন্যরকম। আচ্ছা, আমরা প্রম্পটটা আগে লিখে নিব, বা সরাসরি এখানে যে ওই যে নিউ চ্যাট, এই যে নিউ চ্যাট করলে, এই নিউ চ্যাট করলে এখানে আমি, বা এই ক্লডেও কিন্তু নিউ চ্যাট আছে, এখানে দেখবেন এই যে এইখানে আমি সরাসরি সমস্ত কিছু লিখে একবারে এখানে লিখতে পারি, অথবা অন্য একটা ওয়ার্ড ফর্মে লিখে এনে এখানে আপ করতে পারি। আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো এখানে অ্যাড করে দিতে হবে, এটা তো আসলে লেখা যাবে না। সো একইভাবে আমি এখানে যদি ইউজ করি, এখানে আমি এখানে প্লাস দিয়ে আমি ডকুমেন্ট তুলতে পারি, এই যে অ্যাড ফটো ফাইলস, অথবা আমি এখানে লিখতে পারি। তো লেখারটা এখানে লিখতে পারি, অথবা আমি সরাসরি একটা প্রম্পট লিখলাম, লিখে বললাম এই প্রম্পটটাকে আর একটু এনহ্যান্স করো, আরো একটু ইফিসিয়েন্টলি ইফেক্টিভলি করো, আরো ডিটেল করো, করে করে 2-3 বার প্রম্পটটাকে একটু ঝালাই নিলাম, সেই প্রম্পট দিয়ে আমি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করতে পারি। ইউ আর রাইট, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো আজকে আমরা শেষ করি, আমরা নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। স্যার আমরা তো রেকর্ডেড ক্লাসটা পাবো না, হ্যাঁ রেকর্ডেড হ্যাঁ, ক্লাসটা আবার দেখতে রেকর্ডেড হবে ক্লাস আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডেড ক্লাস কালকে আপনার হচ্ছে আমাদের সলিউশন থেকে আপনাদের দিয়ে দিবে। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ভাই, আপনি মনে হয় প্লেনে আছেন? ক্লাস ম্যাটেরিয়ালস গুলো কি দেওয়া হবে? জি জি, আমরা শেয়ার করে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব। আচ্ছা, অর্থাৎ রেকর্ড কোর্স বাদেও আমাদের পিডিএফ আকারে ক্লাস ম্যাটেরিয়ালস গুলো তো দিয়ে দিবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা আগামীকালকে দিয়ে দিব, রেকর্ডিং ক্লাসও দিব, ক্লাস ম্যাটেরিয়ালসও দিব।